আজ আমি যে ড্রামাটা এক্সপ্লেন করব তা অনেক বেশি সুন্দর। আমি আশা করি তোমাদের কাছে এই ড্রামাটা অনেক ভালো লাগবে। চলো শুরু করা যাক। শুরুতে আমরা একজন স্টোরি টেলারকে দেখি, যে একজন রাজকুমারীর গল্প বলছিল। এই রাজকুমারী যাকে বিয়ে করতে যায় সে কোনো না কোনোভাবে মারা যায়। আমাদের এই রাজকুমারীকে দেখানো হয়, তার নাম সাংসিং। সে ফুয়ো রাজ্যের রাজকুমারী। তার বিয়ে না হওয়ায় সবাই তাকে দেখে ভয় পায়, যার জন্য সে ছেলেদের ছদ্মবেশে বাহিরে এসেছে। তবুও এই স্টোরি টেলার তিয়ানগাং সবার সামনে তাকে তার আসল নাম বলে ডাকে। সবাই বুঝতে পেরে যায় এটাই হচ্ছে রাজকুমারী সাংসিং। এটা বোঝার সাথে সাথে সবাই যে যার মতো দৌড়াতে থাকে, কেননা সবাই সাংসেংকে অপয়া মনে করত। সাংসেং তিয়ানগাংকে ধরে বলে সে যদি তার বিয়ের ব্যবস্থা না করতে পারে তাহলে সে তাকে বিয়ে করে ফেলবে। তিয়ানগাং নিজেকে বাঁচাতে সামনের হংলুয়ান প্যাভিলিয়ন দেখিয়ে দেয় আর বলে সেখানে প্রতি বছর একটা ম্যারেজ পার্ল বিক্রি হয়। শোনা যায় এই ম্যারেজ পার্ল যার কাছে থাকে সে খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারে। এটা শুনে সাংসেং অনেক খুশি হয় আর সে ম্যারেজ পার্লটা কেনার সিদ্ধান্ত নেয়। এরপর আমাদের তাং রাজ্যের রাজকুমার জিংকে দেখানো হয়। জিং হচ্ছে আমাদের ড্রামার মেন লিড। সে তার বাবা অর্থাৎ তাং রাজ্যের রাজা সাংয়ের কাছে যায়, তার জন্মদিনে দেরি করে আসার জন্য ক্ষমা চায়। সেখানে তাং রাজ্যের দ্বিতীয় রাজকুমার হুয়ো আর পঞ্চম রাজকুমার কিও ছিল। সাং তাদের সবাইকে জানায় ফুয়ো রাজ্য তাদের সাথে শান্তি চুক্তি করার জন্য একটা বিয়ের প্রস্তাব দিয়েছে। সাংজিংকে দায়িত্ব দেয় ফুয়ো রাজ্যে গিয়ে এটা খোঁজ নিতে ফুয়ো রাজ্য আসলেই কি তাদের সাথে শান্তি চুক্তি চায়। জিও তার বাবার কথায় ফুয়ো রাজ্যে যেতে রাজি হয়। এখানে সিন কাট হয়। আমাদের 15 দিন পর হংলুয়ান প্যাভিলিয়নের দৃশ্য দেখানো হয়। আজকে সেখানে সে ম্যারেজ পার্লটা নিলাম হচ্ছে। সেখানে সবার দাম বললে সাংসেং সবার থেকে বেশি দাম বলে। তার সমান দাম আর কেউ বলতে পারে না। তবে শেষ মুহূর্তে এসে শিয়াও নামের একটা ছেলে সাংসেং এর থেকে দাম বেশি বলে। এরপর এদের দুজনের মাঝে দামাদামি হতে সাংসেং অনেক বেশি টাকা দিয়ে সে ম্যারেজ পার্লটা কিনে নেয়। সে সময় বাহিরে দিয়ে জিং ও তার দুই সহযোগী যাচ্ছিল। তারা ফুয়ো রাজ্যে স্পাই হয়ে এসেছে, তাই তাদেরকে দেখতে সাধারণ মানুষের মতোই লাগছিল। এদিকে শিয়াও সবার সামনে সাংসেং এর পরিচয় ফাঁস করে দিলে সবাই আবারও তাড়াতাড়ি করে প্যাভিলিয়ন থেকে বেরোতে থাকে। লোকজনকে এত তাড়াহুড়ো করতে দেখে এরা তিনজন মনে করে সেখানে ডাকাত পড়েছে। তবে সেখানে ডাকাত না আসলেও কিছু লোক তাদের উপর আক্রমণ করে দেয়। জিং তার কাছে থাকা হাঁসটাকে সামলে রাখতে থাকে আর সাংসেং ম্যারেজ পার্লটাকে সামনে রাখতে থাকে। তবে আক্রমণটা একটু বেশি হলে সাংসেং এর ম্যারেজ পার্লটা ভেঙে যায় আর জিং এর হাত থেকে তার হাঁসটা পড়ে যায়। জিং সাংসেংকে প্রোটেক্ট করে ফাইট করলেও সাংসেং এর হাতে কিছুটা কেটে যায়। যাই হোক, মারামারি শেষে সাংসেং জিংকে ধন্যবাদ জানায় এবং জিং লোকগুলোকে ধরে সেখান থেকে চলে যায়। তারা চলে গেলে সাংসেং তিয়ানগাংকে বলে ম্যারেজ পার্লটা ভেঙে গেল আর তার হাতও কেটে গিয়েছে। এখন তার আর বিয়ে হবে না, তাই সে তাকেই বিয়ে করবে। যেটা শুনে তিয়ানগাং কিছু উল্টোপাল্টা কথা বলে সাংসিংকে বোঝায় এটা তার সৌভাগ্যের লক্ষণ এবং খুব জলদি তার বিয়ে হয়ে যাবে। এরপর সিনে আমাদের জিংকে দেখানো হয়। যে লোকগুলো তাদের উপর আক্রমণ করেছিল তারা তাদেরকে ধরে ফেলেছে। জিংকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় তারা সবকিছু ট্রাই করেছে, তবে এই লোকগুলো কিছুতেই স্বীকার করছে না তাদেরকে কে পাঠিয়েছে। জিং ভিতরে যায় আর জিংকে দেখে লোকগুলো বলতে থাকে যে তারা চাইলে তাকে মেরে ফেলতে পারে, তারা মরতে ভয় পায় না। জিং বুঝতে পারে এদেরকে দিয়ে এভাবে স্বীকারোক্ত করা যাবে না, তাই সে গার্ডদেরকে বলে খাবার আনতে। জিং লোকগুলোর সামনে মাংস গ্রিল করতে থাকে আর বলে সে একজন প্রিন্স। সে যদি তাদেরকে টুকরো টুকরো করে এভাবে গ্রিল করে তাহলে তাকে কেউ কিছুই বলবে না, আর সে চাইলে তাদেরকে সহজে একটা মৃত্যু দিতে পারে। তাহলে তারা যদি সবকিছু স্বীকার করে নেয় তাহলে হয়তো তাদের লাশগুলো তাদের পরিবারের লোকজন খুঁজে পাবে এবং চিনতেও পারবে। এসব কথা শুনে লোকগুলো সবকিছু স্বীকার করতে রাজি হয়। এরপর জিং সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে প্যালেসের বাইরে সাংসেং এর কাছে একের পর এক দুঃসংবাদ আসতে থাকে। সাংসেং ধৈর্য সহকারে সব কথা শুনে সবার কথা বলা শেষ হলে সে একে একে সবার সমস্যা সমাধান করে দেয়। আমাদের ফুয়ো রাজ্যের রাজা লিও এবং তার ভাই মানে সাংসেং এর বাবা লিউ সাংকে দেখানো হয়। লিও ও লিউ সাংকে তাং রাজ্যের সাথে সাংসেং এর বিয়ে দেওয়ার কথা বলে। লিউ সাং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে যেন সাংসেংকে রেখে অন্য কোনো রাজকুমারের সাথে বিয়ের ব্যবস্থা করে, তবে লিউ তার কোনো কথাই শুনে না। লিউ সাং তাড়াতাড়ি সাংসেং এর কাছে যায় আর তাকে বলে একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর। সে কোনটা আগে শুনবে? সাংসেং ভালো খবরটা আগে বলতে বললে লিউ সাং জানায় তার বিয়ে ঠিক হয়েছে। এটা শুনে সাংসেং খুশিতে লাফিয়ে ওঠে, কারণ সে তো বিয়ের হাল প্রায় ছেড়ে দিয়েছিল। তবে তার খুশি বেশিক্ষণ টিকে না,
কারণ লিওসাং তাকে বলে বিয়েটা হচ্ছে ফুইও রাজ্যের পক্ষ থেকে একটা শান্তি চুক্তির বিয়ে। তবে এতে সাংসেং এর কোনো অসুবিধা ছিল না, সে তো শুধু বিয়ে করতে পারলেই খুশি ছিল। লিওসাং তার কাছে জিং এর নামে অনেক বদনাম করতে থাকে, যে জিং দেখতে অনেক খারাপ, তার চরিত্রও ঠিক নেই, আর সে অনেক নির্দয়। এসব শুনে সাংসেং এরও জিংকে বিয়ে করার ইচ্ছাটাই চলে যায়। পরদিন জিং প্যালেসে আসবে বলে পুরো প্যালেসটাকে সাজানো হয়। তবে সাংসেং এর কপাল খারাপ ছিল, তাই সেদিন কোথাও কোনো ফুল পাওয়া যায় না। তবে সাংসেং থেমে থাকার পাত্রী না। বিয়েতে যে সিল্কের কাপড় দিয়ে বাড়ি সাজানো হয়, সাংসেং সেগুলো দিয়ে বাড়ি সাজিয়ে দেয়। জিং প্যালেসে আসলে সাংসেং এর মনে পড়ে গত রাতে এই ছেলেটা তাকে বাঁচিয়েছিল। জিং এখানে নিজের আসল পরিচয় প্রকাশ করেনি, সে এখানে নিজেকে তাং রাজ্যের একজন মেসেঞ্জার হিসেবে পরিচয় করায়। নিজেকে সামলে সাংসেং তার নিজের বদনাম করে বলে তার কপাল এতটাই খারাপ যে আজকে কোথাও কোনো ফুল পাওয়া গেল না। জিং বলে সমস্যা নেই, তার ফুল পছন্দ না, এই সিল্কের কাপড় সাজানোটা অনেক সুন্দর হয়েছে। সাংসেং তাকে চিনি ছাড়া চা দিতে গেলে জিং এটাতেও বলে চিনিটা তো স্বাস্থ্যের জন্য ভালো না। নিজেকে কোনোভাবে খারাপ প্রমাণ করতে না পেরে সাংসেং একটা জায়গায় চুপচাপ করে বসে থাকে। তখন সেখানে জিং আসলে সাংসেং আবারও নিজের নামে বদনাম করতে শুরু করে। তবে সে যাই বলুক না কেন, জিং তার সবগুলো কথার কোনো না কোনো ভালো গুণ বের করে দিচ্ছে। সে সাংসেং রাগ দেখিয়ে সেখান থেকে উঠে চলে যায়। সাংসেং সেখান থেকে সিয়াওর ষষ্ঠ বোন জিনের কাছে যায়, তারা সেখানে গল্প করছিল। শিয়াওকে দেখে সাংসেং অনেক রেগে যায়, কারণ সে ইচ্ছে করে ম্যারেজ পার্লটার দাম এত বেশি বানিয়েছে। শিয়াও বলে সে জানে সাংসেং নিজের বিয়ে ভাঙতে চায়, তার কাছে এই বিয়ে ভাঙার একটা উপায় আছে। এই শান্তি চুক্তিটা হওয়ার আগে সে যেন তাকে বিয়ে করে নেয়। তাকে বিয়ে করলে সাংসেংকে আর এই চুক্তির অনুযায়ী বিয়েটা করতে হবে না সেই প্রিন্সকে। অন্যদিকে জিং তার হাঁসটা নিয়ে বাগানে ঘোরাঘুরি করছিল, তখন তার হাঁসটা একটা ঘরে চলে যায়। জিংও তার পিছু পিছু সেখানে যায়, তবে সেখানে আবার সাংসেং গোসল করছিল। জিংকে দেখে সে চেঁচিয়ে ওঠে। এখানেই সিন কাট হয়, আমাদের এরপর দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখানো হয়। জিং তাকে বলে তার হাঁসটা ভুল করে সেখানে চলে গিয়েছিল, তাই সেও ভুল করে সেখানে চলে যায়। তাছাড়া তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সাংসেং তাকে বাহিরে বের করে দিলে জিং তাকে তার হাঁসটা ফিরিয়ে দিতে বলে। সাংসেংও তাকে তার হাঁসটা ফিরিয়ে দেয়। এই হাঁসটার নাম হচ্ছে শিয়াওকি। জিং দেখে তার দুটো অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে মজা করতে থাকে। পরদিন সকালে জিং লিওসাংয়ের কাছে যায় আর তাকে বলে তার কাছে বেশি সময় নেই, সে জলদি শান্তি চুক্তির বিষয়ে আর বিয়ের বিষয়ে কথা বলতে চায়। তাই সে আজকে সাংসেং আসলে কেমন মানুষ তার পরীক্ষা নেবে। জিং প্যালেসের সমস্ত মেড আর গার্ডদের থেকে সাংসেং সম্পর্কে জিজ্ঞেস করে। সাংসেং সবাইকে আগে থেকে সব শিখিয়ে দিয়েছিল, তাই সবাই তার নামে অনেক বদনাম করতে থাকে। যে যাই বলুক না কেন, জিং তাদের প্রত্যেকের কথার এক একটা ভালো গুণ বের করে রাজার কাছে রিপোর্ট লেখায়। সাংসেং এর মা পর্যন্ত তার মেয়ের নামে খারাপ খারাপ কথা বলতে থাকে, তবে জিং তাদের কোনো কথা না শুনে শুধু সাংসেং এর সুনামি করতে থাকে। শেষে সাংসেং রেগে সেখান থেকে চলে যায়। সে আবারও তার রাগ ঠান্ডা করতে জিনের কাছে আসে। জিন তাকে অনেকগুলো ছেলের পেন্টিং দেখায় এবং তাদের মাঝে কাউকে পছন্দ করতে বলে, তবে সাংসেং এর কাউকে পছন্দ হয় না। জিনের কাছে যত ছবি ছিল সবগুলো দেখার পর একটা ছেলের ছবি তার পছন্দ হয়। তখন সেখানে শিয়াও এসে বলে তার পছন্দ হলে কি হবে, সে ছেলেটা তাকে পছন্দ করবে না। কেউ তো আর ইচ্ছে করে মরার জন্য তাকে বিয়ে করবে না। এটা নিয়ে তাদের দুজনের মাঝে আবারও ঝগড়া শুরু হয়। জিন খুব কষ্ট করে সাংসেংকে শান্ত করে। জিং এর দুই অ্যাসিস্ট্যান্ট তাকে সাংসেং এর ছেলেদের ছবি দেখানোর কথা জানায়। তারা সাংসেংকে নিয়ে জিংকে খেপাতে থাকে, তবে জিন চুপচাপ বসে থাকে। আমাদের সাংসেংকে দেখানো হয় সে তার বাবাকে মিনিস্টার শ্যানের ছেলেকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য বাড়িতে যেতে বলে। লিওসাং বলে সে একজন প্রিন্সেস হয়ে মিনিস্টারের বাড়িতে যাবে, এটা দেখলে লোকে কি বলবে। তবে সাংসেং অনেক বুঝিয়ে তার বাবাকে রাজি করিয়ে নেয়। পরদিন সকালে সাংসেং যখন জিনের সাথে সেখানে যাচ্ছিল তখন জিং এসে বলে তারা কোথায় যাচ্ছে। এটা জিজ্ঞেস করলে জিন মুখ ফুসকে বলে ফেলে তারা ম্যাজিস্ট্রেটের বাড়িতে যাচ্ছে। এ কথা শুনে জিংও তাদের সাথে যেতে চাইলে সাংসেং তাকে যেতে দেয় না, তবে জিং নানাভাবে থ্রেট দিয়ে ঠিকই তাদের সাথে চলে যায়। এরপর সিনে আমাদের শিয়াওয়ের ভাই শ্যানবিনকে দেখানো হয়। মিন ম্যাজিস্ট্রেটের ছেলে হওয়ার পাশাপাশি নিজেও একজন অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট ছিল। সাংসেং আজকে এখানে তার বিয়ের কথা বলতে আসবে। মিন শিয়াওয়ের কাছে যায় সাহায্য চাইতে, কারণ সে সাংসেংকে পটাতে চায়।
তার ভাইও তখন তাকে বুদ্ধি দিতে শুরু করে। অন্যদিকে লিওসান মিস্টার শ্যানের সাথে বসে কথা বলছিল। মিস্টার শ্যান ও প্রিন্সেসের সাথে সম্পর্ক করতে পারবে এটা শুনে সে অনেক খুশি হয়। তবে লিওসাং যখন সাংসিং এর প্রশংসা শুরু করে তখন সে সব উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে সাংসিং এর প্রশংসা বাদ দিয়ে তার নামে বদনাম করতে শুরু করে। সাংসিং এর সাথে যারে বিয়ে হয় সে নাকি মারা যায়, এটাও সে মিস্টার শ্যানকে বলে দেয়। সাংসিং তাকে যা যা শিখিয়ে দিয়েছিল সে সবকিছুর উল্টো বলছিল। সাংসিং তাকে থামানোর চেষ্টা করে, তবে লিওসাং তার দিকে তাকায় না আর শুধু বলতেই থাকে। আর জিং তার কাণ্ড দেখে হাসতে থাকে। এত কিছু শোনার পর মিস্টার শ্যানের ভিতর ভয় ঢুকে যায়। তাই সে নিজে আর কোনো কথা না বাড়িয়ে বিনকে ডেকে পাঠায় আর তার উপরেই সবটা ছেড়ে দেয়। এখন বিন যদি তাকে পছন্দ করে বিয়ে করে তাহলে সে কিছু বলবে না। বিন সাংসিং এর সাথে অনেক রুডভাবে কথা বলতে থাকে আর তাকে এভাবে রুডভাবে কথা বলার বুদ্ধিটা শিয়াও শিখিয়ে দিয়েছিল। শিয়াও তাকে বলেছে মেয়েরা রুড ছেলেদের পছন্দ করে, তাই সে অনুযায়ী বিন এখন সাংসিং এর সাথে রুড হয়ে কথা বলছিল। চিংয়ের এসব বিরক্ত হয়ে সাংসিংকে নিয়ে চলে যেতে গেলে বিং তাকে আটকায়। এখন তাদের দুজনের মাঝে আরও কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে জিং বিনকে কিছু জ্ঞানের চ্যালেঞ্জ করে, যেখানে সাংসিং তাদের দুজনকে ফুইও সম্পর্কে কিছু প্রশ্ন করবে। এখন বিংকে তো তার উত্তর দিতে হবে। বিংও তাতে রাজি হয় এবং সাংসিং ফুইও সম্পর্কে একটা প্রশ্ন করে। বিং তার একটা উত্তর দেয়, তবে তার উত্তরটা ভুল হয়। জিং যে উত্তরটা দেয় সেটা সঠিক হয়। জিং সাংসেনকে নিয়ে বাইরে চলে যায়। তখন শিয়াও তাদেরকে পেছন থেকে থামায়। সাংসেং জিংকে বলে সে যেন চলে যায়, সে একটু পরে আসছে, কারণ শিয়াওয়ের সাথে তার কিছু কথা আছে। জিং চলে গেলে সাংসেং শিয়াওকে বলে সে জানে বিনকে এসব বুদ্ধি সেই দিয়েছিল। শিয়াও যেন একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেয়, সে তাকে বিয়ে করতে চায় না। এর মানে এটাই হচ্ছে শিয়াও সাংসেংকে পছন্দ করে, তাই সে তার বিয়েটা অন্য কারোর সাথে হতে দিচ্ছে না। এর পরের সিনে জিংকে দেখানো হয়। তাকে দেখে সাদাসিধে মনে হলো সে ভিতরে ভিতরে ফুইও রাজ্য সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিচ্ছিল। সে তার দুই অ্যাসিস্ট্যান্টকে এই রাজ্য সম্পর্কে কিছু ইনফরমেশন সংগ্রহ করতে বলে। তার দুই অ্যাসিস্ট্যান্ট তাকে সাংসেংকে নিয়ে মজা করতে থাকে। তাদের কথার মাঝে জিংয়ের গায়ে চাপ পড়ে গেলে সে তাদেরকে বাহিরে যেতে বলে, কারণ সে এখন ড্রেস চেঞ্জ করবে। এর পরের সিনে দেখানো হয় সাংসিং জিনের সাথে বসে কিছু নতুন ছেলেদের ছবি দেখছিল। সে বলটা মাটিতে ফেললে সে বলের সাথে লেগে একটা দরজা খুলে যায়। সেই ঘরে জিং নিজের ড্রেস চেঞ্জ করছিল। সাংসিং ভাবে এভাবে জিং ভুল করে তার কৌশলের সময় চলে এসেছিল, আর এখন সেও ভুল করে তার ড্রেস চেঞ্জ করতে দেখে ফেললো। সে নিজের প্রতিশোধ নেওয়ার কথা না ভাবলেও ভাগ্য তাকে ঠিকই প্রতিশোধ নিয়ে নিয়েছে। সাংসিং জিনের দেখানো সব ছবির মাঝে যাকে পছন্দ করেছিল তার নাম হলো ইউলাং। সাংসিং তার মেয়েদের সাথে বসে পরিকল্পনা করতে থাকে যে কিভাবে ইউলাংকে সে পটাবে। সামনে একটা ল্যাটিন ফেস্টিভ্যাল আছে। সাংসিং পরিকল্পনা করে সে যে সেখানে ইউলাংকে পটাবে। আমাদের ইউলাংকে দেখানো হয় শিয়াও তার সাথে দেখা করতে এসেছিল। ইউলাং তাকে বলে প্রিন্সেস সাংসিংকে নিয়ে গুজব আছে যে তার যার সাথে বিয়ে ঠিক হয় সে মারা যায়। তারপরও শিয়াও তাকে বিয়ে করতে কেন চায়। শিয়াও ভালো সেজে বলে তাকে তো কাউকে না কাউকে বিয়ে করতে হবে। জিং এর দুই অ্যাসিস্ট্যান্টও তাকে ইউলাং এর সম্পর্কে বলে। তারা একটা রেস্টুরেন্টে ছিল, যেখানে তখন ইউলাং আসে। ইউলাং এখানে চা অর্ডার করে, কিন্তু সেখানে ছিল না, কারণ ইউলাং যে এখানে আসবে তা আগে থেকে জিং জানতো। তাই সে আসার আগে জিং সমস্ত চাগুলো কিনে রেখেছিল। জিং সে চাটা নিয়ে ইউলাংয়ের কাছে যায় তার সাথে কথা বলার জন্য। পরের সিনে দেখানো হয় ফুইও রাজ্যের নোবেল কনসোর্ট রাজ্যের সব বড় বড় ঘরের মেয়েদের ট্রেনিং করা ছিল। টাং রাজ্যের সাথে কার বিয়ে হবে এটা এখনো ঠিক হয়নি। বেশ কিছু বড় বড় ঘরের মেয়েদেরকে সিলেক্ট করা হয়েছে। এখন এদের মাঝে থেকে জিং যাকে বিয়ে করার জন্য সিলেক্ট করবে সেই দুই রাজ্যের পক্ষ থেকে শান্তি চুক্তির জন্য বিয়ে করবে। নোবেল কনসোর্ট এদের সব মেয়েদের ট্রেনিং করা ছিল, তবে সেখানে সাংসিংও উপস্থিত হয়নি। ততক্ষণ সাংসিং দৌড়ে দৌড়ে এখানে আসে। নোবেল কনসোর্ট তাকে জিজ্ঞেস করে সে যদি এখন আসে তাহলে তার হাজিরা দিল কে। তখন জিং সামনে আসে। নোবেল কনসোর্ট তাদের দুজনকে প্যালেসে ঝাড়ু দেওয়ার শাস্তি দেয়, কারণ তারা একে অপরের হাজিরা দিয়েছিল। তারা দুজনে যখন ঝাড়ু দিচ্ছিল তখন সেখানে নোবেল কনসোর্টের মেয়ে কাংদি আসে। সে এসে সাংসিংকে নিয়ে মজা করতে থাকে। সাংসিংও কিছু কম ছিল না, সেও গাঙ্গের কথার জবাব দেয়। তবে গাং চলে গেলে আরেক ঝামেলার সৃষ্টি হয়। আশেপাশে সমস্ত মেয়েরা তার দিকে খুবই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তারা কিছু পিসপিস করছে। তারা সেটাতে তেমন পাত্তা দেয় না। তারা কিছুক্ষণ পর বিশ্রাম নেওয়ার জন্য একটু আড়ালে যায়। তখন দেখে শিয়াও সব দাসদাসীদের সাংসিংয়ের নামে কিছু কথা বলছে। তাদের দেখে শিয়াও তার কথা ঘুরিয়ে দেয় আর বলে তারা যেন সাংসিংয়ের সাথে ভালো ব্যবহার করে। সাংসিং ভালো করেই জানে যে শিয়াও তাদের কি বলছিল, তবে সে তাকে এই বিষয়ে কিছু না বলে শুধু এটা বলে
যেন ইউলাংকে তার নামে কোনো খারাপ কথা না বলে। জিংয়ের সাথে তখন ইউলাং আসে। তারা সবাই সেখানে সিদ্ধান্ত নেয় যে আজ রাতে ফেস্টিভ্যালে তারা সবাই একসাথে ঘুরবে। সেখান থেকে বাড়ি ফিরে জিং সাংসেংকে বলে ইউলাং ভালো, তবে সে তার জন্য ভালো হবে না। সে যা করে তা যেন ভালোভাবে ভেবেই করে। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। সাংসেং আর জিং দুজনে খুব সুন্দর করে রেডি হয়ে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য বের হয়। ফেস্টিভ্যালের আগে থেকে জিন, শিয়াও, ইউলাং ও শিন নামের একটা ছেলে ছিল। তারা সবাই একসাথে ঘুরতে বেরোয়। মাঝপথে জিন বাহানা করে শিলিনকে আলাদাভাবে নিয়ে যায়। বাকি রইল শিয়াও। সাংসেং এর পায়ে ব্যথা হওয়ার নাম করে ইউলাংকে ব্যান্ডেজ আনতে পাঠায়। ইউলাং চলে গেলে সাংসেং তার পার্স হারিয়ে গেছে বলে শিয়াওকে সেটা খুঁজতে পাঠায়। আর কিছু বাচ্চাকে তার কাছে পাঠিয়ে দেয় যেন সে আর সেখানে না আসতে পারে। এরপর সাংসেং ইউলাংয়ের কাছে যায় তার সাথে আলাদাভাবে কথা বলতে। সাংসেং নিজের মতো করে কথা বলছিল আর ইউলাং আস্তে আস্তে করে তার পাশ থেকে সরে যায়। সাংসেং কিছুক্ষণ পর তার পাশে তাকিয়ে দেখে তার পাশে ইউলাংয়ের বদলে জিং আছে। তখন দূর থেকে তিয়ানগাং তাদের দেখে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সাংসেং তাকে বোঝানোর চেষ্টা করে সে যেন এখানে না আসে, তবে তিয়ানগাং তার কোনো কথা বুঝতে পারে না এবং তাদের কাছে এসে জিংকে তার জন্ম তারিখ জিজ্ঞেস করে। এরপর তিয়ানগাং তাদেরকে তার ফরচুন টেলারের জায়গায় নিয়ে যায়। সাংসেং ইউলাংকে পটানোর জন্য তিয়ানগাংকে ঠিক করে রেখেছিল, তবে তিয়ানগাং এখন সাংসেং এর পাশে ইউলাংয়ের বদলে জিনকে দেখে। তিয়ানগাং আসলে এদের দুজনের মধ্যে কাউকে চিনত না, তাই সে জিংকে ইউলাং ভেবে তার সাথে নিয়ে গিয়েছিল। তিয়ানগাং সাংসেং এর নামে প্রশংসা করতে থাকে যেন সে তাকে বিয়ে করে। সাংসেং এসব কিছু বুঝতে পেরে সে অনেক বিব্রত হয়ে পড়ে। যাই হোক, সেখান থেকে গিয়ে তারা জিনের সাথে দেখা করে এবং সেখানে একটা ম্যাজিক শো চলছিল যেটা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সবাই সেখানে ম্যাজিক শো দেখছিল, তবে জিন খেয়াল করে ভিড়ের মাঝে দিয়ে কিছু রহস্যজনক লোক তাদের দিকে ছুরি হাতে এগিয়ে আসছে। যারা আসছে তারা তার আসল পরিচয় জানলেও বাকিরা তো তার আসল পরিচয় জানে না। আর এখন যদি জিং তাদের সাথে এখানে ঝামেলা করে তাহলে সবাই তার আসল পরিচয় জেনে যেতে পারে। এটা ভেবে সে সাংসেং এর হাত ধরে স্টেজের উপরে উঠে যায় আর কিছু ক্যান্ডি ভিড়ের মধ্যে জড়িয়ে দেয়। লোকজন সেগুলো ধরতে ব্যস্ত ছিল। জিং এই সুযোগে সাংসেংকে নিয়ে উড়ে চলে যায়। সে রহস্যজনক লোকগুলো আর তাদেরকে খুঁজে পায় না। জিং উড়ে একটা চালের উপরে এসে দাঁড়ায়। সে সময় সাংসেং এর কাঁধে একটা মাকড়সা দেখে জিং ভয় পেয়ে যায়। সাংসেং এটা বুঝতে পেরে তাকে আরো ভয় দেখাতে থাকে। আমাদের গাংকে দেখানো হয় সে একা একাই একটা ফাঁকা জায়গায় দিয়ে হাঁটছিল। তখন সেখান দিয়ে কিছু মাতাল লোক যাচ্ছিল। গাংকে দেখে তারা তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। গাং চিৎকারে সাংসেংও শুনতে পায়, তবে ফুইওর জেনারেল যাও এসে লোকগুলোর থেকে তাকে বাঁচিয়ে নেয়। সাংসেং এসে হুইবিকে সে খারাপ লোকগুলো ভেবে তার সাথে ঝগড়া করতে থাকে। গাং তাকে থামায় আর বলে সে তাকে বাঁচিয়েছে। হুইবিও তখন রেগেমেগে সেখান থেকে চলে যায়। হুইবি চলে গেলে গাং সাংসেংকে এখানে আসার জন্য কথা শোনাতে থাকে আর আফসোস করতে থাকে সে তার নাম আর ঠিকানা কিছুই জিজ্ঞেস করলো না। পরদিন সকালে সাংসেং ইউলাং এর সাথে কথা বলছিল। ইউলাং তাকে জিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। সাংসেং বলে সে হয়তো ব্যস্ত। এটা শুনে ইউলাংও বাহানা করে সেখান থেকে চলে যায়। এরপর সাংসেং অনেক ছেলেকে ডেট করার জন্য তাদেরকে ডাকে, তবে সেও সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। সাংসেং বুঝতে পারে এভাবে তার বিয়ে ভাঙা যাবে না, তাই সে জিংকে একটা কবরস্থানে নিয়ে যায় এবং একটা কবর দেখিয়ে বলে তার একটা বন্ধু ছিল যে হঠাৎ করে একদিন তাকে প্রপোজ করে দেয়। তবে তার ভাগ্য খারাপের জন্য গাছ থেকে নারকেল পড়ে সে সেখানেই মারা যায়। সাংসেং আরো অনেকগুলো কবর দেখায় যারা সবাই তার জন্য মারা গিয়েছিল, তবে জিং দেখে এই কবরগুলো অনেক বছর পুরনো। এ বিষয়ে সাংসেংকে জিজ্ঞেস করলে সাংসেং বলে তার নাতি আমাদেরকে প্রপোজ করেছিল। জিং ভালো করে বুঝতে পারে সাংসেং সবকিছু মিথ্যা বলছে। জিংকে বোঝাতে না পেরে সাংসেং বাড়ি ফিরে শিয়াওর উপর অনেক রেগে যায়, কারণ সে তার সবগুলো বিয়ে ভেঙে দিচ্ছিল। এদিকে জিংকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় সাংসেং রাতের বেলায় চুপি চুপি মুহুই ফরেস্টে যাওয়ার কথা ভাবছে। সাংসেং যখন বাড়ি থেকে ফেরত যাবে তখন সেখানে জিং আসে আর তাকেও তার সাথে নিয়ে যেতে বলে। না চাইতেও সাংসেং তাকে তার সাথে নিয়ে যায়। তারা মুই ফরেস্টে গিয়ে পৌঁছালে জিং তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। তখন সাংসেং বলে সে এখানে শিয়াওকে ডেকেছে কারণ সে শিয়াওকে একটা শিক্ষা দিতে চায়। সাংসেং এর ঠান্ডা লাগছিল বলে জিং তার গায়ের কোটটা তাকে পরিয়ে দেয়। তখন সেখানে কিছু মুখোশ পরা লোক তাদের উপর আক্রমণ করে দেয়। সাংসেং ফাইট করতে না পারলেও সে নিজেকে প্রোটেক্ট করতে পারত। কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক লোক এসে তাদের ঘিরে ধরে। তারা পেছনে যেতে যেতে একটা গর্তের মধ্যে গিয়ে পড়ে। যে লোকগুলো তাদের উপর আক্রমণ করেছিল তারা জিংয়েরই লোক ছিল।
জিং সাংসিংকে ভয় দেখানোর জন্য এসব পরিকল্পনা করেছে, তবে দুর্ঘটনাবশত তারা এখানে পড়ে গিয়েছে। কিন্তু জিং এর লোকজনেরা মনে করে জিং হয়তো ইচ্ছে করে সেখানে লাফ দিয়েছে। এদিকে নিচে পড়ার সময় সাংসিংকে বাঁচাতে গিয়ে জিন পায়ে অনেক ব্যথা পায়। এই গর্ত থেকে বাহিরে বের হওয়ার কোনো রাস্তা ছিল না, তাই তারা সেখানে বসে অপেক্ষা করতে থাকে কখন তাদেরকে কেউ উদ্ধার করবে। সেখানে অনেক ঠান্ডা ছিল, তাই জিং আবারও কোটটা সাংসিং এর গায়ে পরিয়ে দেয়। অনেকক্ষণ যায় তবুও কেউ তাদেরকে উদ্ধার করতে আসে না। জিং এর কাছে একটা বিপদ সংকেত ছিল, যার মাধ্যমে সে বাহির থেকে সাহায্য আনতে পারবে, কিন্তু কিছু একটা ভেবে সে সেটা ব্যবহার করে না। তখন মুয়ু ফরেস্টের পাশে রাস্তা দিয়ে হুইবি তার সৈন্যদের নিয়ে যাচ্ছিল। জিং এর লোকের আগে থেকে অপেক্ষা করছিল হুইবি আসতে তার উপর থেকে কিছু গাছের গোড়া ফেলে দেবে। এদিকে ঠান্ডার জন্য সাংসিং অজ্ঞান হয়ে যায়, যার জন্য জিংও তার কাছে থাকা বিপদ সংকেতটা আকাশে উড়িয়ে দেয়। এই সংকেতটা হুইবিও দেখতে পায় এবং কিছুক্ষণের মধ্যে হুইবি তাদের উদ্ধার করার জন্য চলে আসে। হুইবিকে দেখে সাংসিং চিনতে পারে যে গত রাতে সে তাকে ভুল বুঝে অনেক কথা শুনিয়েছে, আর হুইবি তাকে চিনতে পেরেছে। উপরে এসে সাংসিং তার কাছে গত রাতের জন্য ক্ষমা চায় এবং আজকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। সাংসিং তো হুইবির উপর এতটা ইমপ্রেস ছিল যে সে তার দিকে তাকিয়েছিল। জিং তাকে নিয়ে প্যালেসের উদ্দেশ্যে চলে যায়। প্যালেসে শিয়াও সাংসিং এর জন্য চিন্তা করছিল। সাংসিংকে জিনের সাথে দেখে শিয়াও কিছুক্ষণ তার সাথে কথা কাটাকাটি করে এবং এরপর সেখান থেকে চলে যায়। এদিকে সাংসিং তার ঘরে যাওয়ার আগে আকাশে অনেক ফায়ারওয়ার্কস দেখতে পায়। তারা যখন গর্তের মধ্যে আটকা পড়েছিল তখন সাংসিং জিংকে ফায়ারওয়ার্কসের কথা বলেছিল, তাই জিং এখানে সাংসিং এর ঘরের পাশ থেকে ফায়ারওয়ার্কস চালাচ্ছে। সাংসিংও বুঝতে পারে এগুলো জিং করেছে, তাই সে মনে মনে তাকে ধন্যবাদ জানায়। এরপর সাংসিং তার মেটদের বলছিল সে তার হাজবেন্ড পেয়ে গিয়েছে, এটা হচ্ছে জেনারেল হুইবি। তখন তার একটা মেট বলে জেনারেল হুইবিকে তো গান পছন্দ করে, তবে সে তার নাম পরিচয় কিছুই জানে না। সাংসিং ভাবে এই পৃথিবীটা কতটাই ছোট, এত মানুষ থাকতে গাংকে তার উপরে ক্রাশ খেতে হলো। তখন সেখানে গাং আসে। সাংসিং তাকে দেখে অনেক অবাক হয় আর জিজ্ঞেস করে সে তার কাছে কেন এসেছে। তবে গাং ভালো মেয়ের মতো বলে সেদিন সে তাকে বাঁচিয়েছিল, তাই সে এখন থেকে তার সাথে ঝগড়া করবে না। তারা যদি একই মানুষকে ভালোবাসে তাহলে সে তার জন্য তাকে ছেড়ে দিবে। এটা শুনে সাংসিং জিজ্ঞেস করে সে কি সত্যি বলছে। এভাবে কথায় কথায় সাংসিং তাকে বলে দেয় সেদিন ফেস্টিভ্যালে যে গাংকে বাঁচিয়েছিল তার নাম হুইবি এবং ফুয়ু রাজ্যের জেনারেল। এটা শোনার সাথে সাথে গাং সেখান থেকে চলে যায়। গাং সাংসিং এর সাথে এত ভালো ব্যবহার করছিল শুধুমাত্র তার নাম জানার জন্য। যেহেতু সে তার নাম জানতো না তাই সে তাকে খুঁজতেও পারতো না। এখন যেহেতু তার নাম জেনে গিয়েছে তাই সে এখন সহজে তাকে খুঁজে পাবে। এদিকে রাজা শিও এর সাথে গাংয়ের বিয়ের কথা বললে শিও তাকে মানা করে দেয়। রাজাও তাকে তেমন জোর করে না। রাজসভা থেকে বাহিরে বের হলে গাং শিওকে জিজ্ঞেস করে সে কি তার সাথে বিয়ে ভেঙে দিয়েছে। শিও তার কাছে ক্ষমা চেয়ে বলে সে তাকে বিয়ে করতে পারবে না, কারণ সেও অন্য কাউকে ভালোবাসে। গাংও তাকে বলে দেয় সেও তাকে বিয়ে করতে চায় না। শিও এরপর জিনের কাছে গেলে জিন তাকে জিজ্ঞেস করে সে গাংকে বিয়ে করলো না কেন। শিয়াও তখন সাংসিং এর কথা তাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলে। প্রথমে জিন কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণ পর যখন বিষয়টা বুঝতে পারে তখন সে সাথে সাথে সাংসিং এর কাছে যায় এবং তাকে বলে দেয় সে যেন তার ভাইকে বিয়ে না করে। সাংসিংও তার সাথে মজা করে বলে এই শান্তি চুক্তির বিয়েটা ভাঙার জন্য তার হাতে কোনো উপায় নেই। জিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার ভাইকে তার যোগ্য নয়। জিন এসব বলে চলে গেলে সেখানে জিং আসে। সাংসিং জিনকে তাকে সাহায্য করতে বললে জিনও তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর সিনে দেখানো হয় হুইবি তার কিছু ফ্রেন্ডদের সাথে বসে মাছ ধরছিল। তার ফ্রেন্ডেরা সাংসিং এর নামে বাজে বাজে কথা বলছিল। তখনই তারা দেখে দূর থেকে নৌকা করে সাংসিং এদিকে আসছে। তাকে দেখে তো তারা সেখান থেকে চলে যায়। সাংসিং এর পাশে আরেকটা নৌকাতে গাং ছিল। সাংসিং একটা বাঁশি বাজাচ্ছিল আর গাং একটা পিপা বাজাচ্ছিল। নৌকার তীরে আসলে তারা দুজনে হুইবির কাছে যায় আর তারা তার সাথে কথা বলার জন্য একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। এদেরকে দূর থেকে জিং দেখছিল। যাই হোক, গাং হুইবিকে কথা বলার জন্য একটা ঘরে নিয়ে গেলে সাংসিংও সেখানে যায়। তারা দুজনে হুইবিকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। এ সময় গাং তাকে মাছ ধরার জন্য চ্যালেঞ্জ করলে সাংসিংও তাতে রাজি হয়। সাংসিং একটা ফ্ল্যাশব্যাক মনে করে যেখানে সে আগে থেকে খোঁজ নিয়েছিল হুইবির পছন্দ হচ্ছে মাছ ধরা। বর্তমানে সাংসিং আর হুইবি নদীর ধারে মাছ ধরার জন্য ছিল। ছিপ ফেলে সাংসিং হুইবিকে অনেক সুন্দর সুন্দর কথা বলতে থাকে। এসব সে আগে থেকে মুখস্থ করে এসেছিল হুইবিকে ইমপ্রেস করার জন্য। তখন গাং ছিপে কিছু একটা আটকালে হুইবি তাকে সাহায্য করতে থাকে। তখন সাংসিংও আর একটা ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে। জিং তাকে বলেছিল এভাবে মাছ ধরে সে তাকে ইমপ্রেস করতে পারবে না, তাই সে সাংসিং এর কানে কানে কিছু বলে দেয়। বর্তমানে দেখা যায় পানির মধ্যে একটা লোক
একটা মাছ হাতে নিয়ে সাংসেংকে জিজ্ঞেস করে এখন কি সে এই মাছটি ছিপে লাগিয়ে দেবে কিনা। সাংসেং আস্তে আস্তে কথা বলতে থাকে এবং মাছটা তার ছিপে লাগিয়ে দিতে বলে। তবে হুইবি আর গাং লোকটাকে দেখে ফেলে। সবাই বুঝতে পারে সাংসেং মাছ ধরতে পারে না। এসব দেখে সাংসেং আরও একবার অস্বস্তিকর পরিবেশে পড়ে যায়। যাই হোক, এরপর তারা তিনজনে একসাথে খাবার খেতে বসে। এখানে হুইবি বিপদে পড়ে যায়। সাংসেং আর গাং দুজনে তাকে অনেক খাবার খাওয়ার জন্য বলে। হুইবি তাদের মন রাখার জন্য সবগুলো খেতে থাকে। তার পেট ভরে গেলেও তারা দুজনে তাকে আরও খাওয়ার জন্য জোর করতে থাকে। শেষে হুইবি এর পেট ব্যথা করলে সে উঠে ক্ষমা চেয়ে চলে যায়। শিও এরপর জিংয়ের কাছে আসে আর বেশ কিছু মেয়েদের নাম বলে যাদেরকে শান্তি চুক্তি করার জন্য বিয়েতে সিলেক্ট করা হয়েছে। তবে জিং সবার কথায় মানা করে দেয়। শিও তাকে জিজ্ঞেস করে সে কি সাংসেংকে সিলেক্ট করার কথা ভাবছে। জিং হ্যাঁ জানালে শিও তাকে সাংসেং এর নামে আবারও খারাপ কথা বলতে শুরু করে। তবে জিং তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। জিং সাংসেং এর সাথে দেখা করতে গেলে সাংসেং হুইবি এর জন্য এমব্রয়ডারি করছিল। সাংসেং এর থেকে জিং জানতে পারে আগামীকাল সাংসেং হুইবি এর সাথে দেখা করতে মিলিটারি ক্যাম্পে যাবে। মিলিটারি ক্যাম্পের কথা শুনে জিংও তার সাথে সেখানে যেতে চায়। সাংসেং বলে সে তাকে সাথে নিয়ে যেতে পারবে, কিন্তু তার সার্ভেন্ট হিসাবে। জিং তাতেও রাজি হয়। জিং তার দুই অ্যাসিস্ট্যান্টকে বলে ফুরিও রাজ্যের মিলিটারি ক্যাম্প তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কাল সে সেখানে যাবে এবং চারদিকটা ভালো মতো দেখে আসবে। পরদিন সাংসেং জিংকে মিলিটারি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে গিয়ে সে জিংকে নিজের সার্ভেন্ট হিসাবে পরিচয় করায় এবং হুইবিয়ের সাথে দেখা করতে চায়। তবে সেখানে গাংও চলে আসে। হুইবি সেখানে আসলে তারা দুজনে নিজেদের করা এমব্রয়ডারি হুইবিকে দেখায়। তারা আবারও হুইবিকে নিয়ে ঝামেলা করতে শুরু করে। তখন একজন এসে হুইবিকে ডেকে নিয়ে যায়। হুইবি একটা ঘোড়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, তবে কাল রাতে এত খাবার খাওয়ার জন্য তার পেটে অনেক ব্যথা করছিল, তাই সে ঘোড়াটা থেকে পড়ে যায়। সাংসেং ঘোড়াটা দেখে বলে এটা তো অনেক বিখ্যাত তাইওয়ান ঘোড়া। হুইবি বলে এটা তাইওয়ান ঘোড়া, তবে এটা এখনো রাইডের জন্য প্রস্তুত না। এটাকে প্রশিক্ষণ দিতে হবে, তারপরে এটা ব্যবহার করা যাবে। সাংসেং নিজে এটাকে চালানোর কথা বললে হুইবি তাকে জানায় এটা তার জন্য বিপজ্জনক। তবে সাংসেং তার কথা না শুনে ঘোড়ার কাছে যায় এবং আগে তাকে গাজর খাওয়াতে শুরু করে। গাং এ সুযোগকে হুইবিকে বলে তাকে নিয়ে হর্স রাইডে যেতে। হুইবিও এতে রাজি হয়। তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল। সেই সুযোগে জিং তাদের মিলিটারিদের ট্রেনিংয়ের জায়গায় যায়, যেখানে সব মিলিটারিরা নিজেদের নিয়ে যুদ্ধের কৌশলগুলো প্র্যাকটিস করছিল। তাকে দেখে প্রথমে গার্ডরা তাকে জিজ্ঞেস করে সে কে, কারণ সেখানে কারোর যাওয়ার অনুমতি ছিল না। জিং নিজেকে সাংসেং এর সার্ভেন্ট হিসেবে পরিচয় দেয় এবং সে গার্ডের অনেক প্রশংসা করে। আর সে গার্ডের থেকে জানতে পারে এখানকার সৈন্যরা জেনারেল হুইবির তৈরি করা যুদ্ধের কৌশলগুলো প্র্যাকটিস করছে এবং এগুলোর মাধ্যমে তারা যুদ্ধ করে। আবার সাংসেংকে দেখানো হয় সাংসেং সেই ঘোড়াটিকে একটু একটু চালাতে থাকে এবং সে নিয়ন্ত্রণ করতে পারছিল। তবে সে দেখে হুইবি আর গাং ঘোড়া নিয়ে কোথাও বাইরে যাচ্ছে। এটা দেখে তার মনটা কিছু খারাপ হয়। গাং আর হুইবি একটা জায়গায় বসে গল্প করছিল। তাদের মাঝে সম্পর্কটা আরও ভালো হয়ে যায়। তাই সে রাস্তা দিয়ে সাংসেং আর জিং যাচ্ছিল। তারা তখন তাদের দুজনকে দেখতে পায়। তাদের দুজনকে এতটা হাসি খুশি দেখে সাংসেং হুইবির উপর থেকে মুড অন করে নেয়। তখন সেখানে বছরের প্রথম স্নোফল শুরু হয় এবং একটু একটু তুষারপাতের মধ্য দিয়ে সাংসেং আর জিং হেঁটে যাচ্ছিল। সেখান থেকে ফিরে সাংসেং একটা তীরে এসে ভাবতে থাকে সে কি করবে। সামনে দুটো বাস্কেট ছিল, একটাতে লেখা শান্তি চুক্তির বিয়ে, আরেকটাতে লেখা হুইবি। যাই হোক, হুইবি গাংকে বাড়ি পৌঁছে দিয়ে যেতে গেলে গাং তাকে থামিয়ে দেয় আর তার সাথে যেতে চায়। হুইবি তাকে বলে সে ইয়ান রাজ্যে যাচ্ছে, সেখানে তার বিপদ হতে পারে, তাই সে তাকে নিয়ে যেতে পারবে না। মুইউ ফরেস্টে হুইবি যাওয়ার জন্য সব গোছা ছিল। বরফ পড়তে চারপাশটা সাদা হয়ে গিয়েছিল। সাংসেং জিংকে বলে আমাদের ফুইও রাজ্যে এই বরফগুলো দিয়ে একটা বিশেষ উপাদান তৈরি করা হয়। আজকে হুইবি সেগুলো ইয়ান রাজ্যে পাঠাবে। সেখানে সাংসেং আর জিনকে দেখে হুইবি তাদের থেকেও বিদায় নেয়। সে চলে যাবে তখন গাংয়ের মেড এসে জানায় গাংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষবার সে বলেছিল সে জেনারেলের জন্য মাছের কেক বানাবে। তারপর নদীর ধারে তার একটা জুতা পাওয়া গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাংসেং হুইবিকে চলে যেতে বলে এবং নিজে গাংকে খোঁজার জন্য চলে যায়। সবাই তাকে খুঁজে বেড়াচ্ছিল, তবে কেউ তাকে খুঁজে পায় না। তখন সাংসেং মনে পড়ে গাং মাছের কেক বানানোর কথা বলেছিল। তাহলে কেক বানানোর জন্য সে ইম্পিরিয়াল রান্নাঘর ব্যবহার করবে না। কিছু একটা বুঝতে পেরে সাংসেং দৌড়ে কোথাও একটা চলে যায়। আমাদের গাংকে দেখানো হয় সে একটা রান্নাঘরে হুইবির জন্য কেক তৈরি করছিল। সেখানে সাংসেং আর জিং চলে এসে আর তাকে খুঁজে পেয়ে একটু শান্তি পায়। এদিকে রাজাও তার মেয়েকে হারিয়ে গিয়েছে শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে। লিও গাংকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। সাংসেং তাকে ইশারা করে নিষেধ করে সে যেন হুইবির কথা না বলে।
তবে কাং তার বাবাকে বলে দেয় সে হুইবির জন্য মাছের কেক বানাচ্ছিল। হুইবির নাম শুনে লিও তাকে জিজ্ঞেস করে সে কি তাকে পছন্দ করে। তখন এখানে গার্ড এসে খবর দেয় ইয়ান রাজ্যে যাওয়ার যে ব্রিজটা ছিল সেটা ভেঙে গিয়েছে। জেনারেল হুইবি এখন সব মালপত্র নিয়ে ইয়ান রাজ্যে পৌঁছতে পারেনি। সেই ব্রিজটা ছাড়া ইয়ান রাজ্যে যাওয়ার আর কোনো রাস্তাও ছিল না। লিও বলতে থাকে সে এখনো কেন পৌঁছতে পারলো না। স্যাংসেং বাহানা করে কাংকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। স্যাংসেং তাকে নিয়ে মুয়ু ফরেস্টে হুইবির সাথে দেখা করায়। হুইবি ফিরে এসেছিল। গাঙের জন্য সে দেরি করেছিল, এজন্য ইয়ান রাজ্যে সে পৌঁছাতে পারেনি। এখন রাজা যদি জানতে পারে তাহলে সে হুইবিকে শাস্তি দেবে। তবে এসব কিছু গাং বুঝতে পারছিল না, সে শুধু তার মাছের কেক নিয়েই ছিল। স্যাংসেং তাকে থামায় আর হুইবিকে বলে সে কোনো একটা ব্যবস্থা করবে। এদিকে জিংকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় তাদের জন্য সুখবর আছে। এবার ফুইও রাজ্যের ইয়ান রাজ্যে সল্ট দিতে পারেনি। ফুইও রাজ্য সল্ট প্রধানের মাধ্যমে সব দেশের সম্পর্ক ভালো রাখত, তবে এখন তারা সেটা করতে পারেনি। এই খবর শুনে জিং তেমন একটা খুশি হতে পারে না। সে সাংসেং এর সাথে দেখা করতে যায় এবং দেখে সাংসেং ম্যাপ হাতে কোনো একটা রাস্তা খুঁজে বেড়াচ্ছিল। জিং তাকে বিরক্ত না করে সেখান থেকে চলে যায়। সকাল হয়ে যায়, সাংসেং তবুও ম্যাপ নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। জিং তাকে রেস্ট নিতে বলে। সাংসেংকে জানায় সে একটা নতুন রাস্তা খুঁজবে যেটা দিয়ে ইয়ান রাজ্যে যাওয়ার জন্য সঠিক হবে। হঠাৎ করে সাংসেং এর মাথা ঘুরে গেলে জিং তাকে সাহায্য করার কথা বলে। সাংসেং ভাবে সে হয়তো পারবে না, তবে জিং খুব সহজে একটা নতুন রাস্তা বের করে দেয় যেটা দিয়ে ইয়ান রাজ্যে যাওয়া যাবে। সাংসেং এটা হুইবিকে দেওয়ার জন্য গেলে তার আবারও মাথা ঘুরতে থাকে। জিং তাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় এবং রেস্ট করতে বলে। জিং তাকে সাহায্য করায়। তার অ্যাসিস্ট্যান্টরা বলতে থাকে এটা তাদের হয়তো অনেক বড় সুযোগ, কিন্তু সে তাদেরকে সাহায্য করলো কেন। জিং জানায় ফুইও রাজ্য যদি খারাপ হতো তাহলে তারা সব রাজ্যের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা কেন করছে। অবশ্যই তাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি ফুইওর প্রিন্সেসকে ভালোবেসে ফেলেছে। এর কোনো উত্তর জিং দিতে পারে না। তলোয়ারবাজি করতে করতে জিং সাংসেং এর সাথে কাটানো সব মুহূর্তগুলো ভাবতে থাকে আর বোঝার চেষ্টা করে সে কি সত্যি সাংসেংকে ভালোবেসে ফেলেছে কিনা। তখন সেখানে সাংসেং আসলে জিং তাড়াতাড়ি করে তাকে কোট পরিয়ে দেয় যেন তার ঠান্ডা না লাগে। সাংসেং তাকে ধন্যবাদ জানায় আজকে তাকে এতটা সাহায্য করার জন্য। এরপর তারা দুজনে হাঁটতে বের হয় এবং একটা ক্যান্ডি হাউসের সামনে গিয়ে সাংসেং জিংকে জিজ্ঞেস করে ক্যান্ডি খেতে। আর একটু পরে দেখা যায় তারা দুজন মিলে সেই ক্যান্ডি হাউসে ক্যান্ডি তৈরি করছে। তারা ক্যান্ডি বানাতে বানাতে আনন্দ করতে থাকে। এরপর তারা দুজনে তিয়ানগাংয়ের স্টোরি টেলিং শুনতে যায় এবং সেখানে তারা বরফের মাঝে অনেক মজা করে। বরফ দিয়ে এত খেলার জন্য সাংসেং এর অনেক ঠান্ডা লেগে যায়। জিং এসে তাকে মেডিসিন খাইয়ে দেয়। জিংকে এত ক্লোজ হতে দেখে সাংসেং এর হার্টবিট অনেক বেড়ে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় সাংসেং রেডি হয়ে বাইরে বের হয়েছে। জিং তাকে রেস্ট নিতে বললে সাংসেং বলে তার দেওয়া মেডিসিন খেয়ে সে জলদি সুস্থ হয়ে গিয়েছে। এরপর সিনে আমাদের গাংকে দেখানো হয়। সে হুইবির সাথে দেখা করতে আসলে হুইবি আর জিং এর কথাবার্তা সে শুনতে পায়। হুইবি জিংকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। তবে তাদের কথাবার্তা থেকে গাং বুঝতে পারে তার জন্য হুইবি কতটা বিপদে পড়েছিল। তবে সেখানে সাংসেংও ছিল এবং হঠাৎ করে হুইবি সাংসেংকে বিয়ের কথা বলে। এটা শুনে গাং অনেক কষ্ট পেয়ে বাহিরে চলে যায়। হুইবি তার পিছু পিছু যায়। গাং বলে সে তাকে সত্যি ভালোবাসে, তবে হুইবি বলে সে তাকে বিয়ে করতে পারবে না। গাং কাঁদতে কাঁদতে বলে সে সাংসেংকে বিয়ে করতে পারবে, অথচ তাকে কেন পারবে না। হুইবি তার কোনো উত্তর দেয় না আর সেখান থেকে চলে যায়। এরপর সিনে দেখানো হয় সাংসেং এর মেয়েরা আর জিংয়ের অ্যাসিস্ট্যান্টরা মিলে ফাঁদ বানিয়ে তার মাধ্যমে পাখি ধরছিল। কিছুক্ষণ পর জিং সাংসেং এর সাথে দেখা করতে আসলে সাংসেং তার থেকে জানতে পারে গাং অসুস্থ। হুইবি তাকে রিজেক্ট করার পর থেকে সে কিছুই খায়নি। এটা শুনে সে গাংয়ের সাথে দেখা করতে যায়। সে গাংকে বোঝায় যে হুইবি তাকে ভালোবাসে আর তারই হবে, কিন্তু এখানে যদি সে খাওয়া দাওয়া না করে তাহলে সে তো অসুস্থ থাকবে আর এটা হুইবির ভালো লাগবে না। অনেকক্ষণ বোঝানোর পর গাং খাবার খেতে রাজি হয়। সেখান থেকে ফেরার পর সাংসেং সে ক্যান্ডির দোকানের সামনে যায়। চিংয়ের কথা মনে পড়ে, সে কিছু ক্যান্ডি নিয়ে যায়। চিংয়ের সাথে দেখা করতে আসে। সাংসেং জিংকে বলে সে এবার সত্যি সত্যি হুইবির উপর থেকে মুভ অন করবে। সে অনেককে হারিয়েছে, তাই হুইবি চলে গেলে তার তেমন কষ্ট হবে না। তবে গাং সত্যি তাকে মন থেকে ভালোবাসে। সে যদি হুইবিকে হারিয়ে ফেলে তাহলে সেটা সে সহ্য করতে পারবে না। জিং তার হাতে একটা তীর তুলে দিয়ে সে দুটো বাস্কেটের মধ্যে ফেলতে বলে। সাংসেংও মনে মনে সিদ্ধান্ত নেয় সে ফুইও রাজ্যের ভালোর জন্য শান্তি চুক্তির বিয়েটা করবে। তবে সে বাস্কেটের তীরটা ফেলতে যাবে, তখন তীরটা ফেলতে গিয়ে সাংসেং পড়ে যেতে গেলে জিং তাকে ধরে ফেলে। তবে জিংয়ের নিজের ব্যালেন্স করতে পারে না, তাই দুজনে নিচে পড়ে যায়। এখন অ্যাক্সিডেন্টলি তাদের মধ্যে কিস হয়ে যায়।
দুজনে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় আর নিজেদেরকে স্বাভাবিক করার জন্য কথা বলতে বসে। জিং সাংসেংকে বলে সে এত তাড়াতাড়ি হুইবির উপর মুভ অন করতে পেরেছে কারণ সে হুইবিকে কখনো ভালোই বাসেনি। সাংসেং বলতে থাকে সে অবশ্যই হুইবিকে ভালোবেসেছে। জিং তাকে একটা পরীক্ষা করার কথা বলে যেখানে সে সহজে এটা বুঝে যাবে সে কি হুইবিকে ভালোবেসেছিল নাকি ভালোবাসেনি। সাংসেং এতে রাজি হয়। এরপর জিং সাংসেংকে একটা জায়গায় বসিয়ে চোখ বন্ধ করতে বলে। জিং প্রথমে তার মাথাটা ঠান্ডা করতে বলে এবং কিছু কথা বলে। সবশেষে জিং তাকে জিজ্ঞেস করে সেই মানুষটাই কি। সাংসেং সব জায়গাতে জিংকে দেখতে পাচ্ছিল, তার সামনে জিং এর সাথে কাটানো মুহূর্তগুলো সে দেখতে পাচ্ছিল, তাই সে বলে তুমি। পর যখন বুঝতে পারে সে কি বলে ফেলেছে তখন সে তাড়াতাড়ি করে জিংকে ঘর থেকে বের করে দেয়। পরদিন সকালে সাংসেং জিংকে নিয়ে মুইউ ফরেস্টে যায়। প্রতিটা গাছের উপর বরফ জমেছিল। তারা গাছের গা থেকে খুব সাবধানে বরফগুলো সংগ্রহ করে এবং সে বরফগুলো দিয়ে কিছু একটা তৈরি করে। তারা দুজনে একটা জায়গায় এসে রান্না করতে থাকে আর একে অপরের সাথে অনেক মজা করে। এখানে সিন কাট হয়, আমাদের গানকে দেখানো হয়। সে হুইবিকে থামিয়ে জিজ্ঞেস করে সে তাকে ইগনোর কেন করছে। এবার হুইবিয়ে চলে যায় না এবং তাকে সামনে এসে বলে দেয় সে সাংসেংকে বিয়ে করবে। যদি পরকাল বলতে কিছু থেকে থাকে তাহলে তারা সেখানে এক হবে। এটা শুনে গাং চুল থেকে হেয়ার পিন খুলে নিজেকে আঘাত করতে চায়। হুইবি তাকে আটকায় এবং নিজের তলোয়ারটা তার দিকে এগিয়ে দিয়ে বলে সব তারই দোষ, সে যেন তাকে মেরে ফেলে। গাং অসুস্থ হয়ে গেলে তার মেয়ের তাকে সেখান থেকে নিয়ে যায়। ঘরে এসে গাং অনেক কান্নাকাটি করতে থাকে। এই কথাটা যখন নোবেল কনসোর্ট অর্থাৎ রানীর কাছে যায় সেও রাজার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে গাং তার একমাত্র মেয়ে, সে একজনকে ভালোবাসে, তার জন্য সে সারাদিন কান্নাকাটি করছে। নোবেল কনসোর্টের এত কথা শুনে রাজা হুইবিকে ডেকে পাঠায়। হুইবির কাছে বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করে। হুইবি তখন রাজাকে বলে সে সাংসেংকে বিয়ে করতে চায়। এটা শুনে রাজা কি বলবে বুঝতে পারছে না। আমাদের জিনকে দেখানো হয় সে এখনও তার ভাইয়ের সাথে সাংসেং এর বিয়ে নিয়ে চিন্তিত ছিল। সেলিন তাকে বোঝায় তারা যদি একে অপরের সাথে ভালো থাকে তাহলে তার কেন সমস্যা। এই কথা শুনে জিন তার ভুলটা বুঝতে পারে। এরপর সে সাংসেং এর কাছে আসে আর তার সাথে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর সে জিনকে তার বিয়ের গিফট হিসাবে একটা জেট পেন্ডেন্ট দেয়। তারা নিজেদের মধ্যে কথা বলে সবকিছু আগের মতো করে নেয়। আমাদের হুইবিকে দেখানো হয় সে এক হাতে গাঙের দেওয়া আরেক হাতে সাংসেং এর দেওয়া এমব্রয়ডারি নিয়ে বসেছিল। তখন সেখানে তার সাথে দেখা করতে সাংসেং আসে। সাংসেং তার দুই পাশে এমব্রয়ডারি হাতে নিয়ে হুইবিকে জিজ্ঞেস করে সে তাকে বিয়ে করতে রাজি হয়েছে, তবে সে কি তাকে মন থেকে পছন্দ করে। এর কোনো উত্তর হুইবি দেয় না। সাংসেং তার হাতে থাকা এমব্রয়ডারিটা আগুনে পুড়িয়ে দেয়, এতে হুইবি কিছু বলে না। যখনই গাঙের দেওয়া এমব্রয়ডারিটা পুড়াতে যাবে তখনই হুইবি এটা নিয়ে নিজের বুকে জড়িয়ে নেয়। হুইবি সাংসেং এর কাছে ক্ষমা চাইলে সাংসেং তাকে বলে এখনো দেরি হয়নি। সে যেন রাজার কাছে গিয়ে বলে সে তাকে ভালোবাসে। আমাদের লিওকে দেখানো হয় জিং তাকে জানায় প্রিন্স কিনের জন্য গাংকে সিলেক্ট করা হয়েছে। রাজা এটা শুনে মানা করতে থাকে, তবে জিং বলে সে সবাইকে দেখেছে এবং তার কাছে প্রিন্স কিনের জন্য গাংকে ভালো লেগেছে। তখন সেখানে সব গার্ডদের সাথে লড়াই করে হুইবি আসে এবং রাজাকে তার সাথে গাঙের বিয়ের দেওয়ার কথা বলে। রাজা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে সে কেন গাংকে বিয়ে করতে চায়। হুইবি যে রাজার কাছে গিয়ে তাকে বিয়ে করার জন্য কথা বলেছে এটা যখন গাং জানতে পারে তখন সে অনেক অবাক হয়। তখন তার কাছে সাংসেং আসে আর বলে হুইবি তাকে সত্যি ভালোবাসে। এই কারণে রাজার সামনে গিয়ে সে বলতে পেরেছে। সেও যেন রাজার সামনে গিয়ে এই কথাটা বলে। তাকে বুঝিয়ে সাংসেং জিনের সাথে দেখা করে। তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি তাদের দুজনকে এক করার জন্য এরা দুজনে সবকিছু প্ল্যান করেছে। এরপর সিনে আমাদের নোবেল কনসোর্ট আর সাংসিং এর মাকে একসাথে দেখানো হয়। নোবেল কনসোর্ট তার সাথে অনেক ভালোভাবে কথা বলছিল। সেও লিও সাংয়ের সামনে সাংসিং এর নামে অনেক ভালো ভালো কথা বলতে থাকে আর এটাও বলে সে যেন সাংসেংকে শান্তি চুক্তির জন্য বিয়ে করার জন্য পাঠায়। এটা শুনে সাংসেং এর মা অনেক রেগে যায় আর বলতে থাকে সাংসেং তার মেয়ে, সে কখনোই তার মেয়েকে প্রিন্স কিনের মতো এত খারাপ লোকের কাছে বিয়ে দেবে না। তবে সে নিজেও অনেক কান্নাকাটি করতে থাকে। সাংসেং নোবেল কনসোর্টকে এগিয়ে দিয়ে আসে আর তার মায়ের হয়ে ক্ষমা চায়। নোবেল কনসোর্ট তাকে বোঝাতে থাকে সে যেন এই বিয়ের জন্য রাজি হয়ে যায়। জিং এসে সাংসেংকে জিজ্ঞেস করে সে কি সিদ্ধান্ত নিয়েছে। সাংসেং বলে সে এই শান্তি চুক্তির বিয়ের জন্য একটা ক্যান্ডিডেট। সে যদি বিয়ে না করে তবে অন্য কেউ ঠিকই করবে, তবে শুধু শুধু সে রাজার কাছে খারাপ হয়ে যাবে আর তাকে নিয়ে যে গুজব রয়েছে এর জন্য এখানে তাকে আর কেউ বিয়ে করবে না। সাংসেং তাকে প্রিন্স কিনের একটা পেন্টিং আনতে বলে। জিং পেন্টিং আনতে রাজি হয়ে যায়। এদিকে সাংসেং এর মা তখন সাংসেং এর বাবার কাছে এসে কান্নাকাটি করছিল, সে যেন কিছু একটা করে। আমাদের গাং আর হুইবিকে দেখানো হয়। হুইবি বলে সে জানে তার জীবনে অনেক ঝুঁকি রয়েছে,
তবুও সে গাংকে বিয়ে করতে চায়। গাং বলে হুইবি যদি যুদ্ধে গিয়ে মারা যায় তাহলে সেও তার সাথে যুদ্ধে যাবে, তবুও তারা একসাথেই থাকবে। তাদের দুজনের এসব কথায় লিও অনেক বিরক্ত হচ্ছিল। তখন নোবেল কনসোর্ট এসে তাকে আবারও সাংসেংকে শান্তি চুক্তি করার জন্য সিলেক্ট করতে বলে। এরপর লিও সাং এসে বলে সে সিদ্ধান্ত নিয়েছে ফুইও রাজ্যকে বাঁচাতে সাংসিংই শান্তি চুক্তিটা করবে আর তাকে বিয়েও করবে। লিও সাং এখানে এসব কথা বলে বাহিরে এসে সাংসিংয়ের কথা ভেবে কাঁদতে থাকে। সাংসিং যে জিনকে প্রিন্স কিনের পেন্টিং আনতে বলেছিল, সাংসিং দেখে জিন সেখানে নিজের পেন্টিং করে রেখেছে। তারা এটা নিয়ে অনেক দুষ্টুমি করছিল। তখন সেখানে কাঁদতে কাঁদতে লিও সাং আসে। সাংসেংয়ের মা তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে সে কি বিয়েটা ভাঙতে পেরেছে, তবে লিও সাং কিছু বলতে পারে না। তারা বুঝতে পারে সে বিয়েটা ভাঙতে পারেনি। সাংসেংয়ের মা জিংয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে সাংসেংকে আলাদাভাবে ডেকে নিয়ে বলে জিংকে বিয়ে করতে। সাংসেং যদি জিংকে বিয়ে করে ফেলে তাহলে তাকে আর শান্তি চুক্তির বিয়ে করতে হবে না। সাংসেং বলে জিন হয়তো তাকে বিয়ে করতে রাজি হবে না, আমাদের জিংকে দেখানো হয়। জিং বসে বসে সাংসেংয়ের কথাগুলোই ভাবছিল। তখন সেখানে সাংসিংয়ের মা আসে আর তাকে সাংসেংকে বিয়ে করার কথা বলে। জিন অবাক হলে সাংসেংয়ের মা বলে তুমি তো দেখি অনেক খুশি হয়েছো। তাই সাংসেংয়ের মা সাংসেংকে গিয়ে বলে জিং বিয়েতে রাজি হয়ে গেছে। তারা যেন সামনাসামনি গিয়ে কথা বলে। সাংসেংয়ের মা একটু সেজেগুজে তার সাথে দেখা করতে যেতে বলে। সাংসেং তার মায়ের কথা মতো সেজেগুজে তার সাথে দেখা করতে যায়, তবে তার শ্বাসটা অনেক অদ্ভুত ছিল, যেটা দেখি জিং হেসে ফেলে। এরপর তারা কথা বলতে থাকে। তাদের কথার মাধ্যমে সাংসেং বুঝতে পারে জিং আসলে বিয়ে করতে রাজি হয়নি, তার মা ভুল বুঝেছে। এরপর জিং তার 2 অ্যাসিস্ট্যান্টের সাথে মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল। তখন সেখান দিয়ে কিনসিন নামের একটা মেয়ে তার বাবার সাথে ঝগড়া করতে করতে যাচ্ছিল, কারণ সেইখানে তার বাবার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করবে না, সে অন্য কাউকে ভালোবাসে। এই মেয়েটাকে দেখে জিং এর সাংসেংয়ের কথা মনে পড়তে থাকে। রাতের বেলা জিং একা একা দাঁড়িয়েছিল আর তখন তার কাছে সাংসেং আসে। সাংসেং তাকে প্রিন্স কিনের কথা জিজ্ঞেস করে সে কি দেখতে সত্যিই খারাপ এইসব। জিং বলে আমার মনে হয় তুমি প্রিন্স কিনকে পছন্দ করবে, আমাদের জিনকে দেখানো হয়। জিন নিজেও এখন শিওকে বলতে থাকে সে যদি সত্যি সাংসেংকে ভালোবাসে তাহলে সে যেন এখন গিয়ে তাকে নিজের অনুভূতির কথা বলে দেয়। এখনো বেশি দেরি হয়নি। জিনের কথায় মোটিভেট হয়ে সেও সাংসেং এর কাছে গিয়ে তাকে নিজের অনুভূতির কথা খুলে বলে। তবে সাংসেং মনে করে সে মজা করছে। সেও তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে আর বলে সে তাকে সত্যি ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। তবে সাংসেং তাকে সিরিয়াসলি নেয় না। সেও তাকে বলে সে বিশ্বাস করুক বা না করুক সে তাকে ভালোবাসে। সেও চলে গেলে সাংসিং তার মেটকে বলে আমি জানি সেও সব কথা সিরিয়াসলি বলেছে, তবুও ফুইও রাজের ভালোর জন্য তাকে শান্তি চুক্তির বিয়েটা করতে হবে। তারা দুজনে সারা জীবন বন্ধু হয়ে থাকবে। তার মনটা খারাপ ছিল, তাই সে মার্কেটে হাঁটতে বের হয়। সেখানে গিয়ে তার সাথে কিনসিনের দেখা হয়। কিনসিনের সাথে একটা ছেলে ছিল যার নাম হচ্ছে লাং। কিনসিন বলে ল্যাটিন ফেস্টিভ্যালের দিন তারা দুজনে প্রথম দেখা করেছে। প্রথম দেখাতে তারা একে অপরকে প্রেমে পড়েছে। তাই তার পরিবার মেনে না নিলেও তারা সমস্ত বাধা বিরুদ্ধে গিয়েও তারা একে অপরকে বিয়ে করবে। তখন সেখান থেকে তারা চলে গেলে সাংসেং ভাবতে থাকে সেও যদি কোনো সাধারণ পরিবারে জন্ম নিত তাহলে হয়তো এমন হতো। আমাদের জিনকে দেখানো হয়। জিনকে তার অ্যাসিস্ট্যান্টরা বলতে থাকে সে যেন সাংসিংকে নিজের আসল পরিচয় সম্পর্কে বলে দেয়, কারণ পরে যখন সাংসিং তার আসল পরিচয় সম্পর্কে জানতে পারবে তখন সে হয়তো অনেক কষ্ট পাবে। জিং এটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায় যে আসলে সাংসিংকে সে সত্যি বলে দিবে কিনা। এসব ভাবতে ভাবতে সে যখন সাংসিংয়ের সাথে দেখা করতে যায় তখন দেখে সাংসিং একটা ছুরি হাতে নিয়ে বসে আছে। জিং মনে করে সে হয়তো আত্মহত্যা করতে চাইছিল। জিং ভুল ভেবেছে দেখে সাংসিং সেই রকম অভিনয় করতে থাকে সে যেন সত্যি আত্মহত্যা করতে চায়। সাংসিং এর অবস্থা দেখি জিং যে নিজের পরিচয়টা বলে দিতে যাবে তখন সাংসিং সত্যি বলে দেয় সে আত্মহত্যা করতে চায় না, বরং এই ছুরিটা তাকে কিনসি গিফট করেছিল। সাংসিং চলে গেলে জিনের অ্যাসিস্ট্যান্টরা তাকে বলতে থাকে সে একটুতেই ভয় পেয়ে গিয়েছে। তাহলে সাংসিং সবকিছু জানার পর তার কি অবস্থা হবে। জিং সাংসিং এর কথা মনে করতে করতে ভাবতে থাকে এখন তার কি করা উচিত। এদিকে জিনও সাংসিং এর জন্য কান্নাকাটি করছিল আর সেও সারাদিন ওয়াইন খাচ্ছিল। সেও সিদ্ধান্ত নেয় সে রাজার কাছে গিয়ে তার সাথে সাংসিং এর বিয়ে দেওয়ার কথা বলবে। সেও এর মাতাকে অনেক আটকানোর চেষ্টা করে, তবুও সেও না থামলে সে নিজের গলায় তলোয়ার ধরে। নিজের মাকে আটকাতে জিন তার হাত থেকে তলোয়ার নিয়ে নিজের গলায় ধরে এবং সেওকে সেখান থেকে চলে যেতে বলে। সেও সেখান থেকে চলে গেলে জিন তার মায়ের কাছ থেকে ক্ষমা চায়। সেও রাজার কাছে যায় এবং গিয়ে সাংসিংকে বিয়ে করার কথা বলে। রাজা এসব দেখে অবাক হয় আর তার কাণ্ড দেখতে থাকে।
সে যখন কাউকে বিয়ের কথা বলছে তখন সে মানা করে দিয়ে যখন সে সেই মেয়েটাকে শান্তি চুক্তি করার জন্য সিলেক্ট করে তখন আবারও সে ফেরত এসে তাকে বিয়ে করতে চায়। সেখানে জিং নিজেও ছিল। জিং রাজার কাছে সাংসেংকে সিলেক্ট করার কথা বলতে এসেছিল, তবে এখন জিংয়ের কথা শুনে সে সাংসেংয়ের উপরে সবটা ছেড়ে দেয়। তখন সেখানে সাংসেং আসে আর নিজে থেকে রাজাকে শান্তি চুক্তির বিয়েটার কথা বলে। সাংসেং বলে ফুইও রাজ্যের রাজকুমারী হিসেবে ফুইও রাজ্যকে সে বাঁচাতে চায়। ফুইও রাজ্যের পক্ষ থেকে শান্তি চুক্তির বিয়েটা সে করবে। রাজা সহ জিং কেউ এতে আপত্তি করে না এবং সাংসেংকে সিলেক্ট করা হয়। সেও সামনে এগিয়ে আসে এবং রাজাকে বলে সে ফুইও রাজ্যের পক্ষ থেকে হোস্টেস হিসেবে যেতে চায়। এটা যখন শিয়াও এর বাবা জানতে পারে তখন সে অনেক রেগে যায় আর বলে সে কখনোই তার ছেলেকে হোস্টেস হিসাবে যেতে দেবে না। সেও নিজের সিদ্ধান্তে অটল। তার বাবা তাকে বোঝাতে বোঝাতে অনেক অসুস্থ হয়ে যায়, তবুও সে নিজের সিদ্ধান্ততে অটল ছিল। ফুইও রাজ্য থেকে রাজকীয় আদেশ আসে এবং সাংসেংকে রাজকীয় আদেশের মাধ্যমে শান্তি চুক্তির বিয়ের জন্য সিলেক্ট করা হয়। এদিকে সেও তুষারপাতের মাঝে বসে বসে বারবার খারাপ ছেলে কথাটি লিখছিল। ঠান্ডা তার ভ্রুগুলোতে বরফ জমে গিয়েছিল, তখনও সে সেখানে বসেছিল। এখানে সিন কাট হয়, আমাদের একটা অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। সাংসেংকে বিদায় দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। সেখানে এতদিন যেসব লোকজন সাংসেংকে অপয়া বলতো আজ তারাও সাংসেংয়ের অনেক প্রশংসা করছিল এবং লিওসাংয়ের সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল। সেখানে একটা নাটক হচ্ছিল যেখানে একজন প্রিন্স মিথ্যা কথা বলে তার ভালোবাসার মানুষের কাছে যায় আর তাকে ভালোবাসে। পরে যখন সে মেয়েটা প্রিন্সের আসল পরিচয় জানতে পারে তখন সে আত্মহত্যা করে। নাটকটা দেখে সাংসেং বলে মেয়েটা একদমই ঠিক কাজ করেছে, তার জায়গায় সে থাকলেও এটাই করত। এটা শুনে জিং একটু ভয় পায়। লিওসাং অনেক ড্রাঙ্ক হওয়ায় সে সাংসেংকে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে। সাংসেং শিওকে বলে সে কেন তাং রাজ্যের হোস্টেস হিসাবে যাচ্ছে ওখানে। শিও বলে সে সেখানে গিয়ে পড়াশোনা শেষ করবে আর তার অনেক ইচ্ছে সে সাংসেং এর বিয়ে হতে দেখবে। সাংসেং তাকে বলে সে সেখানে খেলতে যাচ্ছে না, সে যেখানে যাবে সেখানে গেলে অবশ্যই তার বিপদ আছে। তবে শিয়াও নিজেকে স্বাভাবিক রেখে তার কথাটা এড়িয়ে দেয়। রাতের বেলায় এরা তিনজন একসাথে বসে ড্রিঙ্ক করছিল আর গল্প করছে। তারা সবাই অনেক ড্রাঙ্ক ছিল। তাদের সবাই সাংসেং এর জন্য অনেক খারাপ লাগছিল আর সাংসেং এর অনেক কষ্ট হচ্ছিল, তবে এটা সে প্রকাশ করে না। আমাদের জিংকে দেখানো হয় সে প্রিন্স কিনের নাম করে একটা চিঠি লেখে আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে সেটা সাংসেংকে পৌঁছে দিতে। সাংসেং চিঠি পড়ে জানতে পারে প্রিন্স কিন গোপনে ফুইওতে এসেছে এবং সে গোপনে তার সাথে দেখা করতে চায়। চিঠিটা পড়ে সাংসেং তাকে বলে সে প্রিন্স কিনের সাথে দেখা করবে না, তবে তার মেয়েরা তাকে বোঝায় যে একবার হলেও তার সাথে দেখা করা উচিত। এরপর সাংসেং কাউকে কিছু না বলে প্রিন্স কিনের সাথে দেখা করতে চলে যায়। সে একটা ঘরের সামনে গিয়ে প্রিন্স কিনের উদ্দেশ্যে কথা বলতে থাকে, তবে কিছুক্ষণ পর সে ঘর থেকে জিংয়ের একটা অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে আসে। এরপর একের পর এক সে ঘর থেকে অনেকগুলো লোক বেরিয়ে আসে। এত লোক দেখে সাংসেং বেশ বিব্রত অবস্থায় পড়ে যায়, কারণ সে এতক্ষণ এদের নামে অনেক বাজে বাজে কথা বলছিল। একটু পর সে ঘর থেকে জিং বেরিয়ে আসে আর বলে সে যেহেতু বলেছিল প্রিন্স কিনের সাথে দেখা করবে না, তাই প্রিন্স কিন চলে গিয়েছে। সাংসেং লজ্জা পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। সাংসেং বাড়ি ফিরলে তার মা তার কাছে এসে অনেক কান্নাকাটি করতে থাকে। সাংসেং তার মাকে শান্ত করে বলে সে প্রিন্স কিনের সাথে দেখা করেছে। প্রিন্স কিন অনেক ভালো মানুষ। এরপর সাংসেং ফুইও রাজ্য থেকে তাং রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে তাং রাজ্যের মানুষ যখন জানতে পারে প্রিন্স কিন রাজ্যে ফিরে এসেছে তখন তারা অনেক খুশি হয়। জিং রাজ্যে ফিরে প্রথমে তার বাবার সাথে দেখা করে আর সে বলে ফুইও রাজ্যের রাজকুমারী সাংসেংকে সে নিজের জন্য সিলেক্ট করেছে। তার বিশ্বাস তারাও সাংসেংকে পছন্দ করবে। তাং রাজ্যের রাজাও তার ছেলেকে অনেক ভালোবাসতো, যার জন্য সে ছেলের খুশিতে খুশি থাকে। সেখানে জিং আর তার দুই ভাই উপস্থিত ছিল। তারা সেখান থেকে বাহিরে বের হয়ে যায় এবং হুইকে বলে এমনিতেও তাং রাজ্যের সমস্ত মিলিটারি ক্ষমতা জিংয়ের হাতে। এখন সে যদি ফুইও রাজ্যের রাজকুমারীকে বিয়ে করে তাহলে সে রাজ্যের সাপোর্ট পেয়ে যাবে। হুয়োকিকে তার সাথে হাত মেলাতে বলে, তবে কি তার সাথে হাত মেলায় না। এদিকে জিং তাং রাজ্যের গ্র্যান্ড টিউটর জিঙ্গোর সাথে দেখা করে। সে তাকে সাংসেংয়ের জন্ম তারিখ দিয়ে দেখতে বলে সে তার জন্য সঠিক কিনা। জিং ওয়ে একটু চিন্তা করে বলে তারা দুজনে অনেক ভালো জুটি। জিং তাকে তাদের জন্য খুব তাড়াতাড়ি ভালো একটা বিয়ের দিন খুঁজতে বলে। এরপর সিনে আমাদের দেখানো হয় একজন কার্ড ডাক্তার লিওর নামে একজনকে খুব তাড়াহুড়ো করে ডেকে তোলে আর বলে প্রিন্সেস আবারও অসুস্থ হয়ে গিয়েছে। সে এবারের মতো মোট 6 বার অসুস্থ হয়েছে। আমাদের সাংসেংকে দেখানো হয় সে সুস্থ হয়েছিল, তবে অসুস্থ হওয়ার ভান করছিল। ডাক্তার লিও সেখানে আসে আর সাংসেংকে চেক করে, তবে সে তার কোনো সমস্যায় বুঝতে পারে না। সাংসেংয়ের
সাংসেংয়ের মেড তাকে ধরে কানাকারি করতে শুরু করে আর বলতে থাকে তাং রাজ্যে কোনো ভালো ডাক্তার নেই, আমাদের প্রিন্সেস হয়তো এখানে আর বাঁচবে না। ডাক্তার ভয় পেয়ে চলে গেলে সাংসেং নিজের অভিনয় বন্ধ করে দেয়। আর তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি সাংসেংকে যেন এই বিয়ে না করতে হয়, তাই সে এমন অভিনয় করছে। এরপর সিনে আমাদের একটা মেয়েকে দেখানো হয়, সবাই তাকে প্রিন্সেস রয়্যাল নামে ডাকে। সে রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু দিক দেখাশোনা করত। সে কিন্তু এখনো বিয়ে করেনি। তাকে একজন বিয়ের কথা বললে সে অনেক রেগে যায়। তখন তার সাথে জিং দেখা করতে আসে। তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি তাদের মাঝে সম্পর্কটা অনেক ভালো। আমাদের আবারও সাংসেংকে দেখানো হয়, সে শিয়াও এর সাথে বসে গল্প করছিল। তখন সেখানে জিংয়ের আসার শব্দ পেয়ে সে আবারও অসুস্থ হওয়ার ভান ধরে। জিং ভালোভাবে বুঝতে পেরেছিল যে সাংসেং অসুস্থ হওয়ার ভান ধরছে, তাই সে ডাক্তার সাংসেংকে চিকিৎসা করেছে। সে ডাক্তারকে শাস্তি দেওয়ার কথা বলে, তার জন্য একজন নিরপরাধ মানুষ শাস্তি পাবে। এটা দেখে সাংসেং তাড়াতাড়ি করে ঠিক হয়ে যায় আর বলে সে তো সুস্থ হয়ে গিয়েছে। সে যেহেতু সুস্থ হয়ে গিয়েছে তাই জিং তাকে তার বাবার সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। তবে পথে সাংসেংয়ের সত্যি সত্যি অসুস্থ হয়ে যায়। জিং এই ব্যাপারটা বুঝতে পারে, তাই তারা আবারও ফিরে যায়। জিও যখন সাংসেংয়ের সাথে দেখা করতে চায় তখন সে মনে করে সাংসেং হয়তো এখনও সত্যি অভিনয় করছে। সাংসেংয়ের মেয়েরা জানায় সে সত্যি সত্যি অসুস্থ হয়ে গিয়েছে। তখন সেখানে মেডিসিন নিয়ে জিং আসে। সে সাংসেংকে মেডিসিন খাইয়ে দেয় আর রেস্ট করতে বলে চলে যায়। পরদিন সকালে সাংসেং সুস্থ হলে তার রওনা দেয় রাজার কাছে যাওয়ার জন্য। সাংসেং রাজার সাথে দেখা করে, তবে সেখানে কোথাও প্রিন্স কিনকে দেখতে পায় না। রাজার সাথে দেখা করা শেষ হলে সাংসেংকে একটা আলাদা প্যালেস দেওয়া হয় থাকার জন্য। তবে এখানে প্রিন্স কিনের সত্যিটা সে এখনো জানতে পারেনি। জিং যখন সাংসেংয়ের সাথে কথা বলছিল তখন সেখানে শিয়াও আসে জিংয়ের সাথে কথা বলার জন্য। সেও জিংকে বলে সে আর প্রিন্সেস রয়্যাল যখন একসাথে লাইব্রেরিতে বসেছিল তখন সে একটা জোকস পড়ে অনেক হাসছিল। সে এটা প্রিন্সেস রয়্যালকে দেখায়, তখন প্রিন্সেস রয়্যাল তেমন কোনো রিয়েকশন দেয় না। তবে সে শিয়াওকে পানি আনতে পাঠিয়ে নিজে জোকসটা পড়ে অনেক হাসতে থাকে। তখন শিয়াও সেখানে চলে আসে আর তাকে এভাবে হাসতে দেখে ফেলে। এতে করে কি হয়েছে কে জানে, তবে প্রিন্সেস রয়্যাল তার উপর রেগে যায়। শিয়াও জিংকে তার এমন আচরণ সম্পর্কে জিজ্ঞেস করলে জিং বলে প্রিন্সেস রয়্যালের ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য সে সবার সামনে হাসে না। শিয়াও জিংয়ের কাছে তার রাগ ভাঙানোর জন্য সাহায্য চাইলে জিংও তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর সিনে দেখানো হয় জিং প্রিন্সেস রয়্যালকে নিয়ে একটা জায়গাতে ঘুরতে আসে। এখানে আসাটা তারা আগে থেকে পরিকল্পনা করছিল। সময় মতো জিং বাহানা করে সেখান থেকে চলে যায় আর সেও সেখানে এসে এমন ভাব করে যেন সে এখানে হঠাৎ করে এসেছে। প্রিন্সেস রয়্যাল তাকে প্রথমে এড়িয়ে যেতে চাইলেও সেও তাকে মানিয়ে একটা হোটেলে নিয়ে যায়, যেখানে তারা কিছুক্ষণ কথাবার্তা বলার পর যখন সেখান থেকে ফিরে আসতে যাবে তখন সেও সেখানে পড়ে যায়। সে উঠতে গেলে আবারও পড়ে যায়, এতে করে প্রিন্সেস রয়্যাল হেসে ফেলে। সেও এর অবস্থা দেখে চারপাশের লোকজনও হাসতে থাকে। প্রিন্সেস রয়্যাল মনে করে সবাই তাকে দেখে হাসছে, তাই সে রেগে সেখান থেকে চলে যায়। সেও তাকে আটকানোর চেষ্টা করে, তবে সে তাকে সবার সামনে অপমান করছে, এর জন্য সে কখনোই তাকে ক্ষমা করবে না। এটা বলে প্রিন্সেস রয়্যাল চলে যায়। অন্যদিকে সাংসেং জানতে পারে তাদের বাড়িতে অতিথি আসবে, এজন্য সে প্র্যাকটিস করছিল। জিংও তাকে সাহায্য করে। তখন তার মেয়ের এসে খবর দেয় প্রিন্সেস রয়্যালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাথে সাথে সাংসেং বেরিয়ে পড়ে তাকে খোঁজার জন্য। তারা একটা ঘরের সামনে আসে এবং মনে করে এই ঘরে হয়তো প্রিন্সেস রয়্যাল নিজেকে আটকে রেখেছে, তাই সাংসেং দরজা ভাঙতে শুরু করে। তখনই পিছন থেকে প্রিন্সেস রয়্যাল চলে আসে। তাকে দেখে এরা দুজনে শান্তি পায়। সাংসেং প্রিন্সেস রয়্যালের কাছে সাহায্য চায় প্রিন্সেসদের মতো আচরণ শেখার জন্য। প্রিন্সেস রয়্যালও এতে রাজি হয় এবং তাকে একটা ড্রেস পরতে দেয়। এরপরে সে তাকে প্রিন্সেসদের মতো আচরণ করতে আর চলাচল করতে শেখায়। সাংসেংও মনোযোগ দিয়ে সবকিছু শিখতে থাকে। পরদিনই হাইসুয়ে আর তার নাতনি রু জিংয়ের প্যালেসে চলে আসে। এই রু জিংকে অনেক আগে থেকে পছন্দ করত। সাংসেং চেষ্টা করছিল প্রিন্সেসদের মতো আচরণ করতে, কারণ সে এখানকার নিয়ম জানতো না আর সে তো আগে প্রিন্সেসদের মতো কখনো আচরণই করেনি। তবে সে এখানকার কাজগুলো কিছুটা উল্টোপাল্টা করে ফেলছিল। সে ভুল করে রুয়ের জামাও ছিঁড়ে ফেলে। আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। রু একা একা বসে বসে ভাবছিল সে ছোট থেকে জিংকে ভালোবাসে, অথচ সাংসেং কয়েকদিন এসে তাকে বিয়ে করে ফেলেছে। রু জিংয়ের কাছে যায় আর তাকে ছোটবেলার কথা বলে। এটা বোঝানোর চেষ্টা করছিল সে তাকে ভালোবাসে। রু জিংকে এটাও বলে সে চাইলে তাকে তার কনকুবাইন করে রাখতে পারে, তবে জিং তাকে স্পষ্ট না বলে দেয় এবং সে সাংসেংকে ভালোবাসে এটাও বলে। জিং চলে গেলে রু সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সাংসেং জিনের সাথে দেখা করতে এসে দেখে রু এভাবে কাঁদছে, তাই তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তবে রু কোনো উত্তর না দিয়ে চলে যায়। যাওয়ার সময় তার সাথে কিয়ের দেখা হয়। কি তাকে আলাদাভাবে কথা বলতে নিয়ে যায়।
কি রুয়োকে বোঝাতে থাকে সে যেন হাল না ছাড়ে এবং সে সাথে সাংচিং এর নামে অনেক খারাপ কথা বলতে থাকে। কি এর সাথে কথা বলা শেষ করে রুয়ো যখন প্যালেসে ফিরে আসে তখন দেখে সাংচিং আর জিং একসাথে অনেক মজা করছে। এসব দেখে তার অনেক হিংসা হতে থাকে। পরদিন সকালে দৃশ্য দেখানো হয়, জিং তার বাবার কাছে গিয়ে একটা প্রস্তাব দেয়। প্রতি বছর একটা সময় এ রাজ্যে কীটপতঙ্গের আক্রমণ করে, যার জন্য ফসলের দাম অনেক বেড়ে যায়, তাই সাধারণ মানুষরা তা কিনতে পারে না। তাই জিং এবার আগে থেকে ফসলগুলো সংগ্রহ করে জমা রাখতে চায় এবং পরবর্তীতে সেগুলো দিতে চায়। এতগুলো ফসল সাধারণ মানুষগুলোকে বিপদের সময় শুধুমাত্র এমনিতে দেওয়া হবে, এটা শুনে সবাই একটু হকচকিয়ে ওঠে। রাজা এই বিষয়টা ভেবে জানাবে বলে জানায়। এদিকে সাংচিং এসব হিসাব করছিল যে প্রতি বছর এতগুলো মানুষ কেন মারা যায়, কত ক্ষতি হয় এসবে। তখন সেখানে জিং আসলে সাংচিং তার সাথে নিয়ে কথা বলতে থাকে। এদের দুজনকে এত হেসে হেসে কথা বলতে রুয়ো দেখে এবং আবারও সে রাগ করে সেখান থেকে চলে যায়। তাকে এভাবে রাগ করতে দেখে তার দাদা তাকে বলে সাংচিং আর জিং এর মাঝে ঝামেলা সৃষ্টি করা তার ঠিক হচ্ছে না। সে বলে আমি তাদের মাঝে ঝামেলা সৃষ্টি করতে চাই না, আমি তো তাদেরকে সাহায্য করতে চাই। সে জিংকে সাহায্য করার জন্য তার দাদাকে বলে আজকে তাকে ডিনারে ইনভাইট করতে। আমাদের সাংচিংকে দেখানো হয় সে একটা জায়গায় দাঁড়িয়েছিল, তখন সেখানে চারপাশ দিয়ে তাড়াহুড়ো করে কিছু গার্ডেরা কোথা থেকে একটা যাচ্ছিল। সে একজনকে দাঁড়া করায় আর জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। তখন সে জানতে পারে জিং কৃষকদের সাথে কথা বলার জন্য গেছে এবং সেখানে কোনো একটা সমস্যা হয়েছে। এটা শুনে সাংচিং তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য চলে যায়, তবে রুয়ো তার পথ আটকে দাঁড়ায় এবং নানা অজুহাতে তাকে আটকানোর চেষ্টা করে। তবে সাংচিং তার কোনো কথা না শুনে সেখানে চলে যায়। রাত হয়ে যায়, রুয়ো এখনও জিনের জন্য খাবার সামনে নিয়ে অপেক্ষা করছে। অনেকক্ষণ হয়ে যাওয়ায় তার দাদা তার সাথে বসে খেতে থাকে, তবে রুয়ো তার জন্য অপেক্ষা করছিল। তখন জিং সাংচিংকে পিঠে করে নিয়ে ঘরে ফিরে। সাংচিং পায়ে ব্যথা পেয়েছিল বলে জিং অনেক কেয়ার করছিল। রুয়ো বারবার জিং এর সামনে গিয়ে খাবার দিতে থাকে আর তাকে একবার খাওয়ার জন্য বলে। তাই না পেরে জিং একবার খাবার তুলে নেয়, তবে তা নিজে না খেয়ে সাংচিংকে খাওয়াতে থাকে, যেটা দেখে রুয়ো আরও বেশি মন খারাপ হয়ে যায়। সাংচিং এর পায়ে ট্রিটমেন্ট করার জন্য শিয়াও আসে। সেখানে শিয়াও আর প্রিন্সেস রয়্যালের মধ্যে আবারও দেখা হয়ে যায়। দুজনে একে অপরকে ইগনোর করে চলার চেষ্টা করতে থাকে। সাংচিং এর পায়ে ব্যান্ডেজ করা হয়ে গেলে আর প্রিন্সেস রয়্যাল সহ সবাই সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে বেরিয়ে চলে যাওয়ার পর রুয়ো সে ঘরের ভিতর ঢুকতে চাইলে জিংটাকে বাহিরে রেখে ভিতরের দরজা বন্ধ করে দেয়। তবে রুয়ো ফিরে যায় না, সে সেখানে বসে থাকে। প্যালেসের গেটে এসে প্রিন্সেস রয়্যাল ক্যারেজে করে চলে যায়, তবে সেও সেখানেই বসে থাকে। একটু পর প্রিন্সেস রয়্যাল সেখানে ফিরে আসে। তাকে দেখে শিয়াও অনেক খুশি হয় এবং নিজের মনের কথাগুলো তাকে খুলে বলে। শিয়াও এর কথা শুনে প্রিন্সেস রয়্যাল হাসতে থাকে। শিয়াও তাকে থামতে নিষেধ করে আর বলে তাকে হাসলে অনেক সুন্দর লাগে। এরপর প্রিন্সেস রয়্যাল আর থামে না এবং সে হাসতে থাকে। পরদিন রাজার কাছে একজন গার্ড আসে এবং তাকে বলে জিং কৃষকদের কাছে গিয়েছিল এবং তাদের থেকে জোর করে তাদের ফসলগুলো কেড়ে নিয়েছে। কি তাকে ইশারা করলে আমরা বুঝতে পারি এই গার্ডটাকে আসলে কি নিজে নিয়ে এসেছে। আমাদের জিংকে দেখানো হয় যে কৃষকদের কাছে অনুরোধ করছে তারা যেন তাদের ফসলগুলো তাকে দিয়ে দেয়, তবে তারা কোনো কথা শুনতে চায় না, বরং চেঁচামেচি করতে থাকে। এ খবর যখন সাংচিং জানতে পারে সে জিংয়ের কাছে যাওয়ার জন্য বের হয়, তবে রুয়ো আবারও তার পথ আটকে দাঁড়ায়। তবে সাংচিং তাকে বকাবকি করে সেখান থেকে চলে যায়। এদিকে যে জিংয়ের কাছে রাজার আদেশ এসেছে সে জানতে পারে রাজা তাকে এখান থেকে তার সৈন্য নিয়ে ফিরে যেতে বলেছে। এটা শুনে প্রিন্সেস রয়্যাল বলে রাজা এমনটা কেন বলবে। জিং বুঝতে পারে এটা তার বাবার কাজ নয়, এটা তার বাবাকে দিয়ে অন্য কেউ করিয়েছে। তখন সেখানে সাংচিং আর জেনারেল হুইবির একটা চিঠি দেখতে পায়। সে সমস্ত ফসলের দায়িত্ব নিয়েছে এবং সে নিজেও বলেছে তারা যেন তাদেরকে ফসলগুলো দিয়ে দেয়। তবে কৃষকরা বলতে থাকে সে হচ্ছে ফুইও রাজ্যের রাজকুমারী, তারা তার কথা শুনবে না। দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা শুরু হতে থাকে। জিং তাদের সৈন্যদের আদেশ দেয় তারা যেন জোর করে ফসলগুলো কেটে নিয়ে যায়। এ খবর রাজার কাছে পৌঁছায়। আমাদের রাজদরবারের দৃশ্য দেখানো হয়। সবাই রাজার সামনে নীল ডাউন হয়ে বসেছিল। সবাই বলছিল তাকে যেন শাস্তি না দেওয়া হয়। সবাই জিংকে বাঁচানোর চেষ্টা করছিল, তবে কি সব দোষ জিংয়ের উপরে দিতে থাকে। রাজা বুঝতে পারছিল না সে কি করবে। জিং যেহেতু অনেক বড় একটা অপরাধ করেছে তাই তাকে শাস্তি পেতে হবে। তাই রাজা তাকে একটা রুমে নিয়ে গিয়ে শাস্তি দেওয়ার কথা বলে। জিংও তার বাবার কথার উপর আর কোনো কথা বলে না এবং সেখানে যেতে রাজি হয়। কি তাকে বলে সে যেন চিন্তা না করে, তার সব দায়িত্ব সে পালন করবে। তারা সবাই বাহিরে আসলে রুয়ো জিংয়ের কথা জিজ্ঞেস করতে থাকে। সাংচিং বলে জিংকে রিফ্লেকশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। সাংচিং মন মেজাজ ভালো ছিল না, তাই সে রুয়ের কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়।
পথে যাওয়ার সময় সেও প্রিন্সেস রয়্যালকে জিজ্ঞেস করে এই রুমটা আসলে কি। তখন প্রিন্সেস রয়্যাল বলে যখন কোনো সাধারণ মানুষ অপরাধ করে তখন তাকে জেলে নিয়ে যাওয়া হয়, আর যখন কোনো বড় পরিবারের মানুষ অপরাধ করে তখন তাকে এই রুমে নিয়ে যাওয়া হয়। সেও বলে তাহলে রিফ্লেকশন রুম কি তাদের জন্য কোনো সুযোগ সুবিধা থাকে? প্রিন্সেস রয়্যাল বলে সেখানে তাদের জন্য এসব কিছু থাকে না এবং তাদেরকে অনেক কষ্টে থাকতে হয়। আমাদের জিনকে দেখানো হয় সে সত্যি অনেক কষ্টের মধ্যে ছিল। সাংসিং নিজের রুমে আসে, তবে তার ঘুম আসছিল না। তার শুধু জিংয়ের কথা মনে পড়ছিল। এখন জিং কি করছে আর কেমন আছে। এদিকে কি সেলিব্রেট করতে থাকে কারণ সে জিংকে জেলে পাঠাতে পেরেছে। ওদিকে ইও হুয়ের থেকে জানতে পারে জিনকে রিফ্লেকশন রুমে পাঠানো হয়েছে। পরদিন সকালে সাংসিং কিছু অ্যাকাউন্টের বই নিয়ে ঘাটাঘাটি করছিল। তখন রুও এসে তাকে এসব করতে দেখে অনেক রেগে যায় আর বলে তার জন্য আজকে জিং জেলে রয়েছে। কিন্তু সাংসিং এর মন ভালো ছিল না, তাই সে তার কথার কোনো প্রতিবাদ করে না। জিং এর জেলে যাওয়ার সুযোগে কি জিং এর সব মিলিটারি পাওয়ার নিজের কাছে নিয়ে নেয়। রুও অনেক বোকা ছিল, তাই সে তার বাবার কাছে কোনো পাত্তা পায় না। কি রুও এর সাথে দেখা করে আর তাকে আরো উস্কে দেয় যেন সে তার দাদার সাহায্যে রাজার কাছে মিনিস্টারদের দিয়ে আবেদন করে জিংকে ছেড়ে দেওয়ার জন্য। পরদিন সকালে জিংকে ছেড়ে দেওয়া হয়। জিং বাহিরে এসেই রুয়োর থেকে জানতে পারে সে সব মিনিস্টারদেরকে বলেছিল যেন তারা জিংয়ের হয়ে রাজার কাছে সুপারিশ করে। আমাদের রাজদরবারের দৃশ্য দেখানো হয়, সেখানে সব মিনিস্টাররা রাজার কাছে সুপারিশ করছিল জিংকে ছেড়ে দেওয়ার জন্য। রাজা এসব দেখে অনেক রেগে যায় কারণ কি তাকে উল্টোপাল্টা কথা বলছিল। আমাদের সাংসিংকে দেখানো হয় তার সাথে কি দেখা করতে আসে। সে বলে রাজা জিংকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে আর সে তাকে সবসময় ঘরে থাকার আদেশ দিয়েছে। সাংসিং তার কোনো কথা বিশ্বাস করে না। কি বলে রাজার কাছে সব মিনিস্টারেরা জিংয়ের হয়ে সুপারিশ করেছে, এটার মানে হচ্ছে সে রাজার আদেশ মেনে নেয়নি এবং রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। সাংসিং লুকিয়ে লুকিয়ে প্যালেস থেকে বেরোনোর চিন্তা করে। আমাদের জিংকে দেখানো হয় সে একটা জঙ্গলের মাঝে ছিল আর অল্প কিছু সৈন্য নিয়ে পুরো রাজ্যে এটা ছড়িয়েছে সে রাজার সাথে বিদ্রোহ ঘোষণা করছে। তার এজন্য এখন সে রাজ্যে ফিরে যেতে পারবে না। সে জঙ্গলে আশ্রয় নিয়েছে, তবে এখানে তার উপর কিছু মুখোশ পরা মানুষ আক্রমণ করে দেয়। এসবই আগে থেকে প্ল্যান করা ছিল। এদিকে সাংসিং যখন প্যালেসের বাহিরে বেরোতে যায় তখন সে বাহিরে গিকে অনেকগুলো গার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। গি বলে তাকে রাজা আদেশ দিয়েছে ঘরে থাকার জন্য, তারপরও সে বের হয়েছে, এর জন্য তাকে শাস্তি পেতে হবে। তখন সাংসিং গিকে বলে সে কি দেখছে, তার সাথে আরেকজন মেড নেই। গি জিজ্ঞেস করে তার আরেকজন মেড কোথায়। আমাদের আরেকজন মেডকে দেখানো হয়, সে প্রিন্সেস রয়্যালের কাছে যায় এবং তাকে গিয়ে বলে সাংসিংকে মারার চেষ্টা করা হচ্ছে। এদিকে কি রাজার কাছে গিয়ে বলে জিং রাজার সাথে বিদ্রোহ ঘোষণা করেছে এবং সে জঙ্গল দিয়ে এই রাজপথে পালানোর চেষ্টা করছে আর সে অন্য রাজ্য থেকে সাহায্য চাইছে। এটা শুনে রাজা তো অনেক রেগে যায় এবং সাংসিং আর জিংকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনার আদেশ দেয়। অন্যদিকে জঙ্গলে জিনের সৈন্যরা ওই লোকগুলোর সাথে লড়াই করছিল, তবে লোকগুলোর সংখ্যা বেশি হয় একে একে জিনের সব লোক মারা যায়। বাকি যারা বেঁচে ছিল তারা জিংকে প্রোটেক্ট করে আর তাকে পাঠিয়ে দেয় আর নিজেরাই মারা যায়। জিং আর তার দুই অ্যাসিস্ট্যান্ট পালাতে পালাতে একদম পাহাড়ের কিনারায় চলে আসে। জিং সেখান থেকে তাদের সাথে লড়াই করতে থাকে এবং এক পর্যায়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। লোকগুলো জিনের অ্যাসিস্ট্যান্টদেরকেও মেরে ফেলতে যাবে তখনই মুখোশ পরে সেখানে প্রিন্সেস রয়্যাল আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এর পরের সিনে দেখানো হয় সাংসিংকে রাজার সামনে ধরে নিয়ে যাওয়া হয়। রাজা তাকে জিজ্ঞেস করে সে আদেশ দিয়েছিল সে যেন তার ঘর থেকে না বের হয়, তারপরও কেন সে প্যালেস থেকে পালানোর চেষ্টা করছিল। সাংসিং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে তার কথা রাজা একদমই শুনে না। তখন একজন এসে খবর দেয় জিং পাহাড় থেকে পড়ে মারা গিয়েছে। এটা শুনে সাংসিং জিংকে দেখার জন্য বের হয়। এর পরের সিনে দেখানো হয় পাহাড় থেকে জিং পড়েছে, সে নদীতে সবাই খুঁজাখুঁজি করছিল, কেউ তাকে খুঁজে পায় না। পরদিনই রাজ্যে কীটপতঙ্গ আক্রমণ করে এবং সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। সাংসিং মন খারাপ করে বসেছিল, সে কিছুতেই মানবে না যে জিং মারা গিয়েছে। তার সাথে দেখা করতে কি আসে আর তাকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। জিং সম্পর্কে খারাপ কথা শুনে সাংসিং নিজেকে সামলাতে পারে না এবং কিয়ের গালে একটা চড় বসিয়ে দেয়। কি অনেক রেগে যায় আর সে ঘরে ফিরে গিকে বলতে থাকে এবার সে সাংসিং এর অবস্থা খারাপ করবে। এরপরে কি রাজার কাছে যায় এবং রাজাকে বলে জিং বেঁচে থাকা অবস্থায় যে ফসলগুলো সংরক্ষণ করেছিল সেগুলো এখন কি করবে। কি রাজার কথার মাধ্যমে জানতে পারে রাজা এই সমস্ত ফসলগুলো সাধারণ মানুষগুলোকে এমনিতে দেবে না। এই কথাগুলো যখন সাধারণ মানুষ জানতে পারে তখন তারা সাংসিং এর প্যালেসের সামনে এসে অনেক ঝামেলা করতে থাকে। এসব ঝামেলা দেখে সাংসিং বাহিরে বের হয়ে আসে
এবং এতে করে তারা মাথায় কিছু একটা আঘাত লাগে। সাংসিং সে অবস্থায় রাজার কাছে যায় এবং অনুরোধ করতে থাকে সে ফসলগুলো সাধারণ মানুষকে দিয়ে দিতে। তবে রাজা তার কোনো কথা শোনে না। তখন একজন এসে খবর দেয় নদীর ধারে জিংয়ের লাশ পাওয়া গিয়েছে। অনেকদিন হয়ে যাওয়ায় তার চেহারাটা বোঝা যাচ্ছে না, তবে জামা কাপড় থেকে বোঝা যাচ্ছে এটাই জিং। এটা শুনে সাংসিং এর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় জিংয়ের লাশ দেখার জন্য। এখানে সিন কাট হয়, আমাদের দেখানো হয় কি রাজার কাছে গিয়েছে। রাজা তখন ছেলে হারানোর শোকে অনেক শোকাহত ছিল, কেননা জিং যত কিছুই করুক না কেন রাজা তাকে অনেক ভালোবাসতো। কি রাজাকে ভুলভাল বুঝিয়ে সাংসিং এর মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দেয় এবং পরদিনই সে সাংসিং এর প্যালেসে যায় সাংসিংকে মারার জন্য। সেও ছুটে আসে সাংসিংকে বাঁচাতে, তবে তাকে আটকে দেওয়া হয়। এদিকে প্রিন্সেস রয়্যাল রাজার কাছে যায় এবং বলে সে কখনো তার কাছে কিছু চায়নি, তবে সে এখন চায় সাংসিংকে বাঁচানো হোক। সাংসিং এর সাথে এখনো জিংয়ের বিয়ে হয়নি, তাই তাকে এমন শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু রাজা তার কোনো কথা না শুনে তাকে বের করে দেয়। এদিকে সাংসিংকে বাঁচানোর জন্য সবাই চলে আসে, তবে কি তাদের সবাইকে মেরে ফেলার হুমকি দিলে সাংসিং নিজেকে স্যাক্রিফাইস করতে রাজি হয়। সাংসিং জিং এর অ্যাসিস্ট্যান্ট তার মেয়েদের এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। তারা এমনটা করতে চায় না, কিন্তু তারপরও তাদেরকে নিয়ে যায় এবং এরপরে কি একটা কাপড় দিয়ে সাংসিং এর গলা পেঁচিয়ে ধরে তাকে মারার জন্য। সাংসিং মরে যাবে তখন সেখানে জিং চলে আসে আর কিকে আঘাত করে দূরে সরিয়ে দেয়। কি তাকে বেঁচে আছে দেখে তো অনেক বেশি অবাক হয়। জিং তখন কিকে মেরে ফেলতে চায়, তবে সাংসিং তাকে বাধা দেয়, তাই জিং আর কিকে মারে না। তবে সাংসিং জিং এর কোলে অজ্ঞান হয়ে যায়। এরপরে সিনে জিং তার বাবার সাথে দেখা করতে যায়। ছেলে বেঁচে আছে দেখে রাজা অনেক খুশি হয়, সে যেন তাকে ক্ষমা করে দেয়। জিং কখনো ভাবতে পারেনি তার বাবা তার কাছে এভাবে ক্ষমা চাইবে, তাই সে তাকে ক্ষমা করে দেয়। এদিকে কি অনেক রেগেছিল, তার এত সুন্দর পরিকল্পনা সব নষ্ট হয়ে যায়। আর গিয়ে তাকে সবসময়ের মতো সান্ত্বনা দিতে থাকে এবং তাকে বলে সে তার পাশে আছে। জিং সাংসিং এর সাথে দেখা করতে গেলে তারা দুজনে অনেক ইমোশনাল হয়ে যায় আর তারা আবারও একে অপরের কাছে নিজেদের ফিলিংস কনফেস করে। সেখানে তারা কিছুক্ষণ কথা বলার পর বাহিরে বের হতে যাবে, তখন সেখানে রু আগে থেকে জিং এর জন্য অপেক্ষা করছিল। জিং রুয়োর সাথে কথা বলার জন্য গেলে রুয়ো আবারও তাকে নিজের ফিলিংসের কথা বলে, তবে জিং তাকে স্পষ্টভাবে মানা করে দেয়। এতে করে রু অনেক কষ্ট পায়। জিং কিয়ের সাথে দেখা করতে যায় এবং তাকে ওয়ার্নিং দিয়ে আসে সে যদি আর কখনো সাংসিং এর কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে ভুলে যাবে সে তার ভাই। জিংয়ের কথাগুলো শুনে কিয়ের অনেক রাগ হয় এবং বলতে থাকে জিংকে সে যে কোনো মূল্যে মেরেই ছাড়বে। কিয়ের এসব কথা শুনে গিয়ে অনেক ভয় পেতে থাকে। জিং যেহেতু ফিরে এসেছে তাই সে তার কাছে থাকা সমস্ত ফসলগুলো আবার সাধারণ মানুষদেরকে দিয়ে দেয়। এতে করে রাজ্যের সব মানুষরা তার উপর অনেক বেশি খুশি হয়। জিং এর ফিরে আসাতে রাজা এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে সমস্ত প্রিন্সদেরকেও জানানো হয়। রাজা সবার সামনে বলে সে জিং আর সাংসিং এর বিয়ে দেবে আর গিয়ের অনেক প্রশংসা করে, তবে কিকে অনেক অপমান করে। এটা শুনে সে অনেক রেগে যায় আর কিকে বলে রাজা কখনো তাকে নিজের ছেলেই ভাবেনি, সে সবসময় হুয়ো আর জিংকে নিজের ছেলে মনে করেছে। সাংসিং রুয়োর বিষয়টা অনেক চিন্তিত ছিল, তাই সে তার সাথে কথা বলে। সে বলে জিং যেহেতু তাকে পছন্দ করে না তাই সে যেন তার জীবন থেকে চলে যায়। তবে রুয়ো বলে সে আগে থেকে জিংকে ভালোবাসে আর জিংয়ের সাথেই থাকতে চায়। এতে করে বিরক্ত হয়ে সাংসিং ফিরে আসে এবং জিংকে এসব কথা খুলে বলে। জিং দুষ্টুমি করে বলে এখন যদি তারা একসাথে থাকে তাহলে হয়তো রুয়ো তার পিছু ছেড়ে দেবে। জিংয়ের এমন কুবুদ্ধি দেখে সাংসিং তাকে বাইরে বের করে দেয়। পরের দিন জিং আবারও রুয়োর সাথে দেখা করে আর তাকে বলে সে যেন তার উপর থেকে মুভ অন করে নেয়। কিন্তু রুয়ো তো নাছোড়বান্দা, সে জিংয়ের উপর থেকে কখনো মুভ অন করবে না। জিং চাইলে তাকে কনকুবাইন হিসেবে রাখতে পারে, তাও সে জিংয়ের সাথে থাকতে চায়। এসব বলে রুয়ো সেখান থেকে চলে যায়। এরপর সিনে দেখানো হয় সাংসিং আর জিং বিয়ের পোশাক পরে কিকে মেরে ফেলছে, ঠিক সেভাবে যেভাবে কি সাংসিংকে মারতে চেয়েছিল। এসব কিছু আসলে দুঃস্বপ্ন ছিল। এমন স্বপ্ন দেখে কি অনেক ভয় পেয়ে যায় আর গীতাকে শান্ত করতে থাকে। কি সাংসিং আর জিংকে নিয়ে ভয় পেলেও তারা দুজন এসব কিছু ভাবছিল না, তারা নিজেদের মতো সময় কাটাচ্ছিল। এরপরের সিনে আমাদের দেখানো হয় জিংকে ডাক্তার চেক করে আর বলে জিং এখন ঠিক আছে। এটা শুনে সবাই খুশি হয়, তবে ডাক্তার আরও কিছু বলে জিংকে যে তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছিল সেখানে পয়জন ছিল। তলোয়ার আঘাতটা সেরে গেলেও সে বিষের জন্য জিংয়ের অনেক ক্ষতি হতে পারে। এটা শুনে তারা সবাই আবারও চিন্তিত হয়ে পড়ে। রাজা তাদেরকে গিয়ের থেকে অ্যান্টিডোটের খবর নিয়ে আসতে বলে, তবে সাংসিং বলে সে জানে গি তাদেরকে কিছুই বলবে না, তাই সে নিজেই গিয়ের সাথে কথা বলতে যাবে। বাইরে রু দাঁড়িয়েছিল,
সাংসিংকে দেখে সে সেখান থেকে চলে যেতে গেলে সাংসিং তাকে জিংকে দেখার জন্য ভিতরে যেতে বলে। এদিকে জেলে বসে গি বারবার গিয়ের উদ্দেশ্যে ক্ষমা চাইছিল। তখন তার সাথে দেখা করতে সাংসিং আসে। তাকে দেখে গিয়ে বলতে থাকে সে কিছুতে অ্যান্টিটিউডের কথা তাদের বলবে না, সে যেন জিংয়ের বডি দেখার জন্য প্রস্তুত হয়। সাংসিং বলে কি তো মারা গিয়েছে, তারা তার বডি খুঁজে পেয়েছে। গি যদি তাকে অ্যান্টিডোটের কথা বলে দেয় তাহলে সেও তাকে তার হাজব্যান্ডের বডি দেখতে দেবে। গি তার কথায় বিশ্বাস করে না আর বলে সে যে করেই হোক এই অ্যান্টিডোটের কথা কাউকে বলবে না। এভাবে হচ্ছে না দেখে সাংসিং তাকে রিকোয়েস্ট করতে থাকে সে যেন অ্যান্টিডোটের কথা বলে দেয়, তবে গি তার কোনো কথাই শুনে না। সাংসিং সেখান থেকে ফিরে এসে চুপচাপ বসে থাকে। জিংয়ের অবস্থা ভালো ছিল না। সাংসিং ভাবতে থাকে তাকে নিয়ে যে গুজব ছিল সেটা হয়তো সত্যি, তার জন্যই আজ জিং মরতে বসেছে। তখন একজন এসে বলে জিংয়ের জ্ঞান ফিরেছে। সাংসিং জিংয়ের কাছে ছুটে যায়। এরপর সিনে দেখানো হয় তারা দুজনে একসাথে বসে কথা বলছিল আর কথা বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু এর মধ্যে জিং আবার অসুস্থ হয়ে গেলে সাংসিং তাকে ঘরে নিয়ে যায় আর তার পাশে বসে থাকে। শিয়াও জিংয়ের জন্য মেডিসিন নিয়ে আসলে সাংসিং তাকে বলে ফুইও রাজ্যে তাকে নিয়ে যে গুজব ছিল সেটা হয়তো সত্যি, তার জন্যই আজ জিংয়ের এই অবস্থা। শিয়াও তাকে বোঝাইতে তার কোনো দোষ নেই, সবকিছু কি করেছে আমাদের কে দেখানো হয়। সে রাজার কাছে যায়, রাজা তাকে জিজ্ঞেস করে সে এত বড় অপরাধ কিভাবে করলো আর এখানে সে কেন ফিরে আসলো। কি বলে তার স্ত্রীর জন্য। রাজা তাকে জিজ্ঞেস করে সে এসব কেন করলো। তখন কি বলে হুও কনসোর্ট দিয়ের ছেলে আর জিং তার সব থেকে আদরের ছেলে, কিন্তু সে কে তাকে তারা কখনো পাত্তা দেয়নি। তবে তার স্ত্রী তাকে সবসময় সম্মান করেছে, তাই সে তার স্ত্রীর বিপদের সময় তার থেকে দূরে থাকতে পারেনি। সে জিংয়ের অ্যান্টিডোট তাদেরকে এনে দেবে, তবে তার এতে শর্ত আছে। এখানে কি শর্ত তা আমাদের জানানো হয় না। কি জেলে যায় এবং বাহির থেকে গিকে দেখতে থাকে। সে গিয়ের সাথে কাটানো সময়গুলো কথা ভাবতে থাকে আর অনেক ইমোশনাল হয়ে যায়। নিজেকে সামলে কি ভিতরে ঢোকে। গিকে দেখে কি অনেক খুশি হয় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সবাই তাকে দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে। গি নিজের চেহারা লুকিয়ে রাখছিল আর বলছিল সে এভাবে তার সামনে আসতে পারবে না, কারণ এখন তাকে দেখতে সুন্দর লাগছিল না। কি তার সাথে অনেক ভালো ব্যবহার করে আর বলে সে তাকে শেষবারের মতো দেখতে চায়। কি গিয়ের কাছে অ্যান্টিডোটের কথা জিজ্ঞেস করলে কিও তাকে বিশ্বাস করে সবটা বলে দেয়। অ্যান্টিডোটের কথা বলার সাথে সাথে কি গার্ডদেরকে তাকে সেখান থেকে নিয়ে যেতে বলে। কিভাবে কি হয়তো নিজেকে বাঁচাতে তার থেকে অ্যান্টিডোটের কথা জেনে নিল, তবুও গিয়ের কোনো আপত্তি ছিল না। সে কিকে সম্মান জানিয়ে সেখান থেকে চলে যায়। কিও অনেক কষ্ট হচ্ছিল, তবে সে সেটা প্রকাশ করে না। গিয়ে সে কারাগার থেকে বেরিয়ে যায় আর গিয়ের জায়গায় কি সেখানে কারাগারে আটকে থাকে। গিকে এরপর মুক্ত করে দেওয়া হয়। গি বুঝতে পারে কি তার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে। সে বারবার কিকে ডাকতে থাকে, তবে সে আর তার কাছে যেতে পারে না। এখানেই সিন কাট হয়। আমাদের সাংসিংকে দেখানো হয় সে জিংয়ের পাশে বসেছিল। সব ডাক্তাররা বলাবলি করছিল যে জিং হয়তো আর বাঁচবে না। তখন শিয়াও অ্যান্টিডোট নিয়ে আসে, সেটা জিংকে খাইয়ে দেওয়া হয়। সবাই খুশি মনে ভাবতে থাকে জিং হয়তো সুস্থ হয়ে যাবে। সাংসিং বাহিরে যায় আর সেখানে রুয়ো অনেকক্ষণ ধরে তার জন্য দাঁড়িয়েছিল। রুয়ো সাংসিংকে বলে সে এখান থেকে অনেক দূরে চলে যাবে। সেদিন যখন বিয়ের দিন হামলাকারীরা জিংয়ের উপর আক্রমণ করছিল তখন সে এসব কিছু দাঁড়িয়ে দেখছিল, তবে সে আসলে কি করবে বুঝতে পারছিল না। তাই সে এখন এখান থেকে চলে যাচ্ছে, এটা বলে সে চলে যায়। রুয়ো চলে যেতে একজন এসে খবর দেয় জিংয়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। সাংসিং জিংয়ের কাছে গিয়ে দেখে জিংয়ের রক্তবমি হচ্ছে আর তার অবস্থা আগের থেকে অনেক খারাপ হচ্ছে। তবে কিছুক্ষণ পর একটু সে স্বাভাবিক হলে সাংসিং জিংয়ের কাছে বসেছিল আর জিংকে বলছিল অ্যান্টিডোট খাওয়ানোর পর তুমি সুস্থ হওনি, এটার কারণ হচ্ছে আমি। আমার খারাপ ভাগ্যের জন্য তোমাকে আজ এসব কিছু সহ্য করতে হচ্ছে, তাই আমি এখান থেকে দূরে চলে যাব। সাংসিং এরপর বাহিরে চলে যায়। বাহিরে তার 2 অ্যাসিস্ট্যান্ট আর জিংয়ের 2 অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়েছিল। সাংসিং জিংয়ের অ্যাসিস্ট্যান্টদের কাছে ডিভোর্স লেটার দিয়ে সেখান থেকে চলে যায়। অনেকদিন কেটে যায়। শিওর তার একটা চিঠি থেকে আমরা জানতে পারি জিং সুস্থ হয়ে গিয়েছে আর সে এখন এ রাজ্যের ক্রাউন প্রিন্স। গাং আর হুইবিরও বিয়ে হয়েছে, সবাই এখানে ভালো আছে। সেও এসব লিখে চিঠিটা একটা বক্সের মধ্যে রেখে দেয়। সেখানে সে অনেক চিঠি সাংসিংয়ের জন্য লিখে রেখেছিল, তবে সাংসিংয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যখন সাংসিংয়ের সাথে তার দেখা হবে তখন সে সমস্ত চিঠিগুলো তাকে দিয়ে দেবে। আমাদের সাংসিংকে দেখানো হয় সে ফুইও রাজ্যে সেই ল্যাটিন ফেস্টিভ্যালে ঘুরে বেড়াচ্ছিল। একটা জায়গায় তিয়ান গাং আর ফরচুন টেলার কাজ করছিল। সাংসিং একটা মাস্ক পরে তার কাছে যায়, তবে তিয়ান গাং তাকে চিনে ফেলে। সাংসিং সেখানে জিংয়ের মতো একটা ছেলেকে দেখে তার কাছে যায়, তবে সেটা জিং ছিল না।
তখন তার কাছে জিঙ্গের হাঁসটা উড়ে আসে। সাংসেং চারপাশে জিঙ্গকে খুঁজে বেড়াচ্ছে, তবে সে তাকে কোথাও পায় না। সাংসেং একটা দোকানে যায় যেখানে সে আগের বারও জিঙ্গের সাথে এসেছিল। সে এখানে একটা ধাঁধা লেখে, যেটার উত্তর পেছন থেকে কেউ দিয়ে দেয়। সাংসেং পেছনে ঘুরে তাকায় আর সেখানে জিং দাঁড়িয়েছিল। অনেক দিন পর তারা নিজেদেরকে দেখে একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমে এই সুন্দর ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। আমি আশা করি এই ড্রামাটি তোমাদের কাছে ভালো লাগবে।